ড্রামার শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা অনেক বছর ধরে একটি মূল্যবান স্টোন খুঁজে বেড়াচ্ছে, যেটার নাম লি ইয়ান। মেয়েটি ওই মূল্যবান স্টোন খুঁজতে খুঁজতে আজ তো পাহাড়ের ভিতরে থাকা অদ্ভুত একটি গুহার ভিতরে চলে আসে। তবে এরপরে ও খোঁজার আগ্রহ ছেড়ে দেয় না, বরং আরো বেশি খুশি খুশি ভিতরে আসতে শুরু করে। তখনই ভিতরে একটি ম্যানকে বসে থাকতে দেখে। এই ম্যান আসলে ইয়াং মাস্টার। এখানে মেয়েটি, যার নাম লিন ইয়ান, সে বলে, বাবা কত বেশি হ্যান্ডসাম, এর বডি দেখো কত বেশি হট। আমি যদি একে একবার টাচ করে দেখতে পেতাম তাহলে আরো বেশি ভালো লাগতো, কিন্তু আমি তো একে টাচ করতে পারবো না, আমার এটা মানা রয়েছে। এরপরে বলে, একবার টাচ করলে কে বা আমাকে এসে বকা দেবে, আমি ওকে টাচ করতেই পারবো। টাচ করতে যায় আর অনেক বেশি খুশি হতে থাকে। এরপরে তো চেক করে মনে করে যে এই ম্যানটি এখানে মারা গিয়েছে। এই জন্য বলে, আমি একজন মৃত মানুষকে টাচ করে কী বা করবো, আমার সব খুশি এখানেই শেষ করে দিল। হঠাৎ করে আবারও খুশি হয়ে বলে, এরপরে বলে, ডেড বডি হয়েছে তাতে কি, এরপরেও আমি টাচ করব। আর এখন যেহেতু ইয়াং মাস্টার মারা গিয়েছে তাহলে ওকে আমি টাচ করার পর বুঝতেও পারবে না। খুশি খুশি এখানে হট ম্যানের বডি একবার টাচ করে তো আবারও হাত দূরে সরিয়ে নেয়। এরপরে আবারও অনেক বেশি খুশি হয়ে টাচ করতে থাকে। তখনই অনেক জোরে চিৎকার করে ওঠে তার ফ্রেন্ড, যার কারণে ভয় পেয়ে যায় লিন ইয়ান আর বলেন যে তুমি এরকমভাবে চিৎকার কেন করছো, দেখছো না আমি একে টাচ করতে নিয়েছিলাম, তুমি এসে সব কিছু বরবাদ করে দিলে। এখানে ফ্রেন্ড বলে, তুমি জানো না ইয়াং মাস্টারকে টাচ করা মানা রয়েছে। লিন ইয়ান বলে, জানি জানি, তুমি তো এটা বুঝতে পারোনি যে ইয়াং মাস্টার এখানে মারা গিয়েছে, আমি তার ডেড বডিকে টাচ করছিলাম, এইটা আমাকে কেউ শাস্তি দেবে না। ফ্রেন্ড তখন রেগে বলে, তুমি কেন ডেড বডিকে টাচ করতে যাচ্ছ, এর বদলে তুমি আমার বডি টাচ করো। আমাকে দেখো দেখতে কত বেশি হ্যান্ডসাম, আর আমার বডিও অনেক বেশি হট রয়েছে। লি ইয়ান বলে, তুমি চুপ থাকো, আমার পুরো মুডটাই নষ্ট করে দিয়েছো। তো ফ্রেন্ড বুঝতে পারে আর একটি কথা বললে এখানে অবশ্যই লিন ইয়ানের হাতে মার খাবে। তারা দুজনে যখন কথা বলছিল তখনই হঠাৎ করে ইয়াং মাস্টার তার চোখ দুটি খুলে ফেলে, যা দেখার পর ওরা দুজনে অনেক বেশি ভয় পেয়ে যায়। মাস্টার, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি আপনাকে একদমই টাচ করার চেষ্টা করিনি। আর এখানে কানে কানে তার ফ্রেন্ডকে বলে, ইয়াং মাস্টার এখানে মারা গিয়েছিল তাহলে হঠাৎ করে কথা বলছে কি করে। আর ততক্ষণে এখান থেকে ইয়াং মাস্টার এক পলকে উধাও হয়ে যায়। দুজনে আরও বেশি ভয় পেয়ে যায়। আমরা ইয়াং মাস্টারকে দেখতে পাই কোথাও না গিয়ে ওদের দুজনের পিছনেই দাঁড়িয়ে পড়ে, যার কারণে ওরা এইটা দেখে আরো জোরে চিৎকার করতে থাকে। একটু পরে নিজেদেরকে শান্ত করে লিন ইয়ান ইয়াং মাস্টারকে বলে, আসলে আমাদের উপরে ডেমন কাটার অ্যাটাক করেছে, তাই নিজেদের জীবন বাঁচানোর জন্য এখানে এসেছি। ইয়াং মাস্টার বলে, তোমরা কি বলছো, বাইরে সত্যি ডেমন কাটার এসেছে? ইয়াং মাস্টার সাথে সাথে বাইরে চলে আসে, যেখানে আমরা ডেমন কাটারদেরকে দেখতে পাই। এখানে তাদের সাথে ইয়াং মাস্টারের ভালো একটি ফাইট শুরু হয়ে যায়। তারা সবাই অনেক বেশি শক্তিশালী ছিল, তবে ইয়াং মাস্টারের সাথে পেরে উঠতে পারে না, তাদের সবাইকে ইয়াং মাস্টার শেষ করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই লিন ইয়ানকে তার ফ্রেন্ডের সাথে রাতে এখানে আগুন জ্বালিয়ে রয়েছে, যেখানে লি ইয়ান তার ফ্রেন্ডকে বলে, তুমি তো জানোই আমি যদি এই টোকেন না পাই তাহলে আমার ড্যাডকে বাঁচাতে পারবো না। ফ্রেন্ড বলে, আমরা এই টোকেন পরেও খুঁজতে পারবো, এখন তুমি দেখতে পারছো না আমাদের উপরে ডেমন কাটাররা আক্রমণ করেছে। লিন ইয়ান রেগে বলে যে তুমি কিন্তু আমাকে রাগিয়ে দিয়েছো, আমি এই টোকেনটি যে কোনো উপায়ে এখান থেকে নিয়ে যাব। আর আমি তো তোমাকে সাহায্য করতে এখানে এসেছি, তবে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। হঠাৎ করে লিন ইয়ান বলে, আমার মনে হয় আমরা যে টোকেন খুঁজতে এসেছি ওটা আমরা ইয়াং মাস্টারের কাছেই পাবো। দুজনের কথার মাঝেই হঠাৎ করে আবার ইয়াং মাস্টার এখানে আসে। তাকে এরকমভাবে দেখার পর দুজনে আবারও একদম জোরে জোরে চিৎকার করতে থাকে। লিন ইয়ান বলে, এই ডেড বডি এখানে কিভাবে আসতে পারে। ততক্ষণে ইয়াং মাস্টার আবার নিচে অজ্ঞান হয়ে যায়। দুজনে আরো বেশি ভয় পেতে থাকে, এই ডেড বডির সাথে এখন আমরা কি করব। ফ্রেন্ড বলে, ডেড বডি এখানে কি করছে, তুমি ওকে ট্রাস করেছো এই কারণে এখানে এসেছে। লিন ইয়ান বলে, না না, আমাকে দেখতে দাও। এরপরে বলে, ইয়াং মাস্টারের ভিতরেই আমরা ওই টোকেন পাবো, এই কারণে আমরা এখানে ইয়াং মাস্টারকে মেরে ফেলবো, এরপরে ওনার ভিতর থেকে আমি টোকেন নিয়ে চলে যাব এখান থেকে। আর এখানে তো উনি ডেড বডি রয়েছে, তাহলে আমাদের সাথে কি বা করতে পারবে। তো এখানে ফ্রেন্ড লিয়ানের কথায় রাজি হয়ে যায়। আর লিয়ান আর ফ্রেন্ড দুজনে মিলে অনেক বেশি আঘাত করে আবার এখানে ইয়াং মাস্টারকে। এরপরে যখন তারা একটু রেস্ট করছিল হঠাৎ করে আবার ইয়াং মাস্টার উঠে পড়ে। দুজনেই তা আরও ভয় পেয়ে যায়, মানে বারবার ইয়াং মাস্টারকে এখানে মারধর করছিল আর ইয়াং মাস্টার একটু পরে উঠে পড়ে। এবার তো ফ্রেন্ড তাদের কাছে থাকা অস্ত্র দিয়ে ইয়াং মাস্টারকে অনেক বাজেভাবে মারধর করে, বলে চলো এবার আমাদের কাজ কমপ্লিট হয়েছে, এবার আর কিছুতে ইয়াং মাস্টার জং উঠতে পারবে না। হঠাৎ করে লিন ইয়ান পাগলের মতন করে হাসতে শুরু করে। ফ্রেন্ড জিজ্ঞাসা করে, তোমার আবার কি হলো। এখানে লি ইয়ান বলে,
দেখো আমরা কত বেশি বোকা, এই টোকেন পাওয়ার জন্য আমরা কত জায়গায় গিয়েছি, কিন্তু শেষ পর্যন্ত জানতে পারলাম এইটা আমরা ইয়াং মাস্টারের কাছ থেকেই পাবো। এখন আর সময় নষ্ট না করে চলো এখানে আমরা ইয়াং মাস্টারের বডি চেক করে টোকেন বের করে নিই। ফ্রেন্ড বলে যে তুমি একদমই ইয়াং মাস্টারকে টাচ করবে না, আমি ইয়াং মাস্টারকে টাচ করব। লিন ইয়ান বলে ঠিক আছে বাবা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি গিয়ে টোকেন বের করে নিয়ে আসো। এরপরে ফ্রেন্ড ইয়াং মাস্টারের বডি চেক করতে থাকে, তবে কোথাও টোকেন পাচ্ছিল না। লি ইয়ান যখন এটা জানতে পারে বলে যে তুমি ইয়াং মাস্টারের প্যান্ট খুলে দাও আর ওনার শরীরে থাকা সব কাপড় এখানে খুলে ফেলো যাতে করে আমরা টোকেন খুঁজে পাই। এরপরও যখন তারা টোকেন পায় না লি ইয়ান অনেক অবাক হয়ে যায়। আরও কিছু করতে নেমে তখনই হঠাৎ করে ওদের উপরে কেউ একজন অ্যাটাক করে। তো দেখতে পায় এখানে ডেমন কার্টারদের একজন সদস্য রয়ে গিয়েছে, ওদের উপরে অ্যাটাক করেছে। আর ডেমন কার্টারের এই সদস্যর হাত থেকে বাঁচার জন্য লিন ইয়ান এখানে বুদ্ধি করে বলে যে আমি আপনাদের জন্য অনেক সুন্দর একটি গিফট এখানে প্রিপারেশন করেছি। ছেলেটা অনেক বেশি খুশি হয়ে বলে যে আমার জন্য কি রেখেছো তাড়াতাড়ি দাও। আর পিছনে যখন ইয়াং মাস্টারকে দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায়। খুশি খুশি লিন ইয়ানকে ধন্যবাদ জানাচ্ছিল, তবে তখনই ওখানে পড়ে থাকা একটি অস্ত্র দিয়ে লি ইয়ান এখানে ডেমন কার্টারকে অ্যাটাক করে তাকে মেরে ফেলে। যা দেখে ফ্রেন্ড বলে তুমি পাগল হয়েছো, এটা কেন করছো? লিন ইয়ান বলে বোকা চুপ করো, ইয়াং মাস্টার শুধুমাত্র আমার সম্পত্তি। আর তখনই ইয়াং মাস্টার এখানে উঠে পড়ে, যা দেখার পর লিন ইয়ান আরও বেশি ভয় পেয়ে যায়। এবার তো ইয়াং মাস্টার এখানে লি ইয়ানকে উল্টো জিজ্ঞাসা করে যে আমি কে আর তোমরা এখানে কি করছো। এটা বলার পর আবারও অজ্ঞান হয়ে যায়। লিন ইয়ান তার ফ্রেন্ডকে বলে তুমি কি ইয়াং মাস্টারকে একটু বেশি মারধর করেছো, মনে হয় ওনার মেমোরি লস হয়েছে আর ওনার মনেই নেই যে আসলে উনি কে। ফ্রেন্ড বলে আমি কোনো কিছু বলতে পারবো না যে আমি কীরকমভাবে অ্যাটাক করেছি। এখানে লিন ইয়ান বলে তুমি আমাকে দেখো, আমি তো ইয়াং মাস্টারকে দেখার পর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছি না, বারবার মন করছে ইয়াং মাস্টারকে কিস করার। ততক্ষণে আবারও জুন উঠে পড়ে, জিজ্ঞাসা করে আমি কে, এখানে কি করছি আমি। লিন ইয়ান এবার জোরে জোরে হাসতে শুরু করে আর বলে হাজবেন্ড তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার ওয়াইফ আর তুমি আমার হাজবেন্ড। এটা কিভাবে হতে পারে যে আমার হাজবেন্ড আমাকে চিনতে পারছে না। মানে যত ধরনের ন্যাকা কান্না পারে এখানে ইয়াং মাস্টারের সামনে শুরু করে দেয়। ইয়াং মাস্টারকে জানায় আমরা এখানে ঘুরতে এসেছিলাম, তখনই ডেমন কার্টাররা আমাদের উপরে অ্যাটাক করে দেয় আর তোমার এরকম অবস্থা করেছে। ওর এইসব অ্যাক্টিং দেখে ফ্রেন্ড ওকে একটু দূরে নিয়ে যায় আর বলে যে তুমি এসব উল্টাপাল্টা কথা কেন বলছো, ইয়াং মাস্টার কবে তোমার হাজবেন্ড হয়েছে। লিন ইয়ান বলে আরে বোকা, আমার সাথে এখানে অ্যাক্টিং শুরু করে দাও। যদি একবার ইয়াং মাস্টার জানতে পারে আমি ইয়াং মাস্টারকে টাচ করেছি আর আমরা দুজনে ওনাকে এত বেশি মারধর করেছি, তাহলে আমাদেরকে বাঁচিয়ে রাখবে না। এর থেকে ভালো ওনাকে আমি আমার হাজব্যান্ড বানিয়ে নিই। আর এমনিতেও এত বেশি হট হ্যান্ডসাম ছেলেকে আমি কীরকমভাবে নিজের কাছ থেকে দূরে রাখতে পারি। জুন বলে নিজেদের ভিতরে কথা বলা শেষ হলে ওয়াইফ তুমি আমার কাছে আসো। লিন ইয়ান বলে হ্যাঁ হ্যাঁ হাজব্যান্ড আমি তোমার কাছেই থাকবো। আবার চলে আসে জুনের কাছে। ইয়াং মাস্টার এখানে জিজ্ঞাসা করে তোমার সাথে ওই ছেলেটিকে। ফ্রেন্ড কি বলবে বুঝতে না পেরে এখানে আস্তে আস্তে করে বলেই দেয় যে আমি হচ্ছে লিন ইয়ানের ড্যাড। লিন ইয়ান এতে অনেক রেগে যায়। এদিকে ইয়াং মাস্টার জিজ্ঞাসা করে তুমি যদি আমার ওয়াইফের ড্যাড হয়ে থাকো তাহলে এত বেশি ইয়াং কেন। এরপরে তো লিন ইয়ানের উপরেও বিশ্বাস করতে চায় না আর বলে যে তোমরা দুজনে মিলে আমাকে মিথ্যে কথা বলছো আর এই মেয়ে তুমি আমার ওয়াইফ হতেই পারো না। এতে লিন ইয়ান রেগে যায়, ইয়াং মাস্টারের কান ধরে বলে যে আমার কথা যদি বিশ্বাস না করো আমি কিন্তু তোমার অনেক বাজে অবস্থা করব। আর আমি যেহেতু বলেছি আমি তোমার ওয়াইফ, এর মানে আমি তোমার ওয়াইফ। ইয়াং মাস্টার একটু ভয় পেয়ে বলে ঠিক আছে বাবা আমি তোমার সব কথাগুলোই মেনে চলবো। এরপরে আমরা ইয়াং মাস্টারের আন্টিকে দেখতে পাই। এখানে ইয়াং মাস্টারের একজন ক্লোজ ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে এখনো কেন আমার ছেলে বাড়িতে ফিরে আসে না, তুমি তাড়াতাড়ি গিয়ে খোঁজ নাও যে আমার ছেলের কি হয়েছে, ওর জন্য আমার অনেক বেশি চিন্তা হয়েছে। ফ্রেন্ড বলে আন্ট আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে খুঁজতে বের হব। অন্যদিকে আমরা ডেমন কিংকে দেখতে পাই। আসলে ডেমন কিং অনেকদিন ধরে খুঁজে বেড়াচ্ছে ইয়াং মাস্টারকে। ইয়াং মাস্টারের কাছে এমন কিছু পাওয়ার রয়েছে যেগুলো ডেমন কিং এর প্রয়োজন। আর যখন তারা সৈন্যদের কাছ থেকে জানতে পারে ইয়াং মাস্টারের কোনো খবর তারা এখনো পায়নি, এতে ডেমন কিং অনেক রেগে যায় আর নিজেরই একজন সৈন্যকে ওখানে সাথে সাথে মেরে ফেলে। ইয়াং মাস্টারকে খুঁজে পাচ্ছে না, এই কারণে অনেক বেশি রেগে যায় আরও অনেক সৈন্যদেরকে বাইরে পাঠিয়ে দেয়। পরদিন সকালে আমরা লিন ইয়ানকে দেখতে পাই। তারা যখন এখান থেকে চলে যাবে তো অনেকগুলো ডেমন কাটারকে দেখার পর ভয় পেয়ে যায় আর এখানে লুকাতে থাকছিল। তখন ইয়াং মাস্টার জিজ্ঞাসা করে যে আমার নাম কি আর আমরা এরকমভাবে লুকিয়ে লুকিয়ে কোথায় বা যাচ্ছি। লিন ইয়ান আর এখানে ফ্রেন্ড তারা ইয়াং মাস্টারকে জানায় যে তোমার নাম হচ্ছে হানমু আর আজ থেকে তুমি আমাদের সাথে এরকমভাবে চলাফেরা করবে। আসলে সত্যি কথা বলতে কি বাইরে অনেকগুলো ডেমন কাটার রয়েছে যারা কিনা সাধারণ মানুষদেরকে দেখলেই মেরে ফেলে। ইয়াং মাস্টার বলে আমার কেন জানি তোমাদের কথা বিশ্বাস হতে চাচ্ছে না। লিন ইয়ান বলে যে দেখো হাজব্যান্ড আমার কথা বিশ্বাস করো, আর এমনিতেও আমরা
তিনজন বাড়ি থেকে বের হয়েছিলাম পুরো পৃথিবী ঘুরে দেখার জন্য, তাই আমাদেরকে এরকমভাবে ঘোরাফেরা করতে হবে। আর বিপদ দেখলে এরকমভাবে যেখানে আমরা কিছু গাছ গোছালি দেখতে পারবো ওখানেই আমরা লুকিয়ে পড়বো। তুমি কি তোমার ওয়াইফকে একটুও বিশ্বাস করো না? এতে ইয়াং মাস্টার অনেকটাই নরম হয়ে যায়, আর এখানে তাদের দুজনের ভিতর একটু রোমান্টিক সিন ক্রিয়েট হতে নেবে তো কোনো ফ্রেন্ড এতে পানি ঢেলে দিয়ে বলে যে এখন দেখো, রোমান্স করার একদমই সময় নেই, আমাদেরকে ডেমন কাটারদের হাত থেকে বাঁচতে হবে। লিনিয়ান নিজের একটি প্ল্যান তৈরি করে। এরপর যখন ইয়াং মাস্টারকে ফ্রেন্ডের কাঁধে করে এখান থেকে নিয়ে যাচ্ছিল তখনই সামনে ওরা ইয়াং মাস্টার ফ্রেন্ডের সামনেই দাঁড়িয়ে পড়ে। আর এখানে তো লিনিয়ান আবারও অ্যাক্টিং করছিল, বলে আমার হাজবেন্ডের অবস্থা অনেক খারাপ, প্লিজ আপনি আমাদেরকে সাহায্য করুন ডেমন কাটারদের হাত থেকে বাঁচতে। ফ্রেন্ড বলে ঠিক আছে চলো, আমি তোমাদেরকে একটু পথ এগিয়ে দিয়েছি। লিনিয়ান একটু পর ওনাদেরকে থ্যাংক ইউ বলে আর বলে যে যেতে হবে না। ফ্রেন্ড বলে চলো আরো কিছুটা পথ এগিয়ে দেই, মনে হয় যে এখনো ডেমন কাটাররা এখানেই রয়েছে, তোমরা বিপদে পড়তে পারো। তবে লিনিয়ান বলে না না, কোনো দরকার নেই, আর আপনি এতটুকু এসেছেন এর জন্যই ধন্যবাদ, বরং আপনি এখন ভিলেজে যান আর ওখানে থাকা বাকি সাধারণ মানুষদেরকে সাহায্য করুন। তোর ফ্রেন্ড ওদেরকে কিছু মেডিসিন দেয়, বলে দরকার পড়লে এগুলো তোমরা ইউজ করতে পারবে। লিনিয়ান থ্যাংক ইউ বলে তারা চলে যেতে নেবে, তখনই আমার ফ্রেন্ড থামিয়ে দিয়ে বলে যে তোমরা কি এখানে অন্য কোনো ছেলেকে দেখেছো? দেখতে কিছুটা তোমার হাজবেন্ডের মতনই। লিনিয়ান অনেক ভয় পেয়ে যায় আর বলে না না, আমরা এখানে কাউকেই দেখিনি, তবে হতে পারে ওখানেই হয়তো এখনো পড়ে রয়েছে যেখানে ডেমন কাটাররা আক্রমণ করেছিল। আর এতটা স্পিডে তারা তিনজনে এখান থেকে চলে যায় যে ফ্রেন্ড আর কোনো কিছু ওদেরকে বলতেই পারে না। তো ফ্রেন্ড বলে মনে হয় এখন ডেমন কাটাররা একটু বেশি আক্রমণ করতে শুরু করেছে, তাড়াতাড়ি আমাকে কি ইয়াং মাস্টারকে খুঁজে বের করতে হবে। এদিকে লিনিয়ানের ফ্রেন্ড আর লিনিয়ান একটি জায়গায় এসে ফ্রেন্ড এমনভাবে এখানে ইয়াং মাস্টারকে নিচে ফেলে দেয়, এতে করে একটি পাথরের উপরে ইয়াং মাস্টারের মাথা পড়ে। তবে ফ্রেন্ড এটা একদমই দেখতে পায়নি, আর এখানে যখন তারা একটু রেস্ট করছিল লিনিয়ান চলে আসে ইয়াং মাস্টারকে দেখতে। তবে যখন দেখতে পায় ইয়াং মাস্টারের মাথা থেকে অনেক বেশি ব্লাড বের হয়েছে তো অনেকটাই রেগে যায় ফ্রেন্ডের ওপরে আর বলে তুমি কি করেছো, আমার হট ম্যানকে তুমি ব্যথা দিয়েছো। ফ্রেন্ড বলে আরে আমি একদমই বুঝতে পারিনি যে এখানে এরকম কোনো কিছু হবে, আমি ইচ্ছা করে করিনি। লিনিয়ান অনেক বেশি রেগে বলে এখন যদি আমার হট ম্যান মারা যায় তোমাকে আমি কিছুতেই ছাড়বো না, আর তুমি ওকে এরকম ভাবে মাটিতেই বা কেন ফেলে দিয়েছো? জানো না ইয়াং মাস্টার আমাদের জন্য কত বেশি ইম্পর্টেন্ট, আমি ইয়াং মাস্টারের কোনো ক্ষতি হতে দেব না। এখানে আমরা কোনো ডক্টরকেও পাবো না, আর নয়তো আমাদের দুজনের ভিতরে কেউ কোনো ডক্টরের পেশায় নিযুক্ত ছিলাম যে আমরা এখানে কিছু করতে পারবো। আমার কিন্তু এখন তোমার উপরে অনেক রাগ হচ্ছে। ফ্রেন্ড বলে তুমি এত বেশি ভয় কেন পাচ্ছ, আর এমনিতেও আমাদেরকে তো ইয়াং মাস্টার ফ্রেন্ড মেডিসিন দিয়েছেই, ওটা তুমি ইউজ করো। লিনিয়ান বলে চলো, ভুল করার পর একটি ভালো কথা বলেছো, এই জন্য তোমাকে ক্ষমা করে দিচ্ছি। অন্যদিকে ডেমন কিং এর আন্টি তার সাথে দেখা করতে আসে, যেখানে ডেমন কিং আন্টিকে বলে যে আন্টি আপনি তো আপনার কথাই রাখতে পারছেন না, আপনার ছেলেকে এখনো আপনি আমার কাছে দেননি, যার কারণে আমি ওই পাওয়ারটাও নিতে পারছি না। আন্টি বলে চিন্তা করো না, খুব তাড়াতাড়ি আমি আমার ছেলেকে খুঁজে বের করব, এরপরে আমি ওর পুরো মাথা তোমার সামনে নিয়ে এসে দেবো, তোমার যা ইচ্ছা তা করতে পারবে। আর এখানে মনে মনে বলে যে একবার শুধু আমাকে ওই পাওয়ারটা হাতে পেতে দাও, এরপরে তো আমি নিজেই তোমাকে 4 টুকরো করে ফেলবো। পরের সিনে লিনিয়ানকে দেখানো হয় ঘুমিয়ে রয়েছে, তখনই হঠাৎ করে ইয়াং মাস্টারের জ্ঞান ফিরে আসে। লিনিয়ান তাড়াতাড়ি করে ইয়াং মাস্টারের কাছে চলে আসে আর বলে হাজবেন্ড তোমার জ্ঞান ফিরে এসেছে, তুমি জানো আমি তোমার জন্য কত বেশি চিন্তার মধ্যে পড়েছিলাম। মানে এখানে ফ্রেন্ড আর লিনিয়ান আবারও অ্যাক্টিং শুরু করে দেয়, তবে মাথায় আঘাত পাওয়ার কারণে ইয়াং মাস্টার আবারও সব কিছু মনে পড়েছে। এখানে মনে মনে বলে এই দুজনে কি আমার জীবন বাঁচিয়েছে ডেমন কার্টারদের হাত থেকে, আর ওরা এখানে মনে হয় আমাকে বাঁচানোর জন্য এরকমভাবে অ্যাক্টিং করেছে, তাহলে আমারও এখন ওদের ভরসা জোগাড় করে এখানে থাকতে হবে। এই জন্য ওদেরকে কিছু বুঝতে দেয় না। তবে একটু পরে বলে যে আমার এখন বাথরুমে যেতে হবে। এইটা শোনার পর লিনিয়ান বলে হাজবেন্ড তুমি একা একা যেতে পারবে না, আমি তোমার সাথে যাব। ফ্রেন্ড সাথে সাথে লিনিয়ানকে বাধা দিয়ে বলে যে তুমি একটি মেয়ে আর এখানে কিনা একা একটি ছেলের সাথে যেতে চাচ্ছ, আমি কিছুতেই হতে দেবো না, দরকার পড়লে আমি তোমার হাজবেন্ডের সাথে যাব। তাদের দুজনকে থামিয়ে দিয়ে ইয়াং মাস্টার বলে আমি একাই যেতে পারবো, আমাকে নিয়ে কোনো চিন্তা করো না। আর এখান থেকে ইয়াং মাস্টার চলে যায়। তো লিনিয়ান রেগে ফ্রেন্ডকে বলে যে তুমি যদি আর একটু উল্টাপাল্টা কথা বলো আর এখানে যদি ইয়াং মাস্টারের সাথে খারাপ কিছু হয় আমি কিন্তু তোমাকে কেটে ফেলবো। ইয়াং মাস্টার ওখান থেকে একটু দূরে দূরে যাচ্ছিল আর গাছেতে কিছু চিহ্ন করে রাখে যাতে করে পরে ও রাস্তা খুব সহজেই খুঁজে বের করতে পারে। এইদিকে লিনিয়ানকে দেখানো হয় অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে যে কখন ইয়াং মাস্টার ফিরে আসবে। ফ্রেন্ড একটু বিরক্ত হয়ে বলে আমি জানতাম ওই ছেলে আমাদেরকে ধোকা দেবে, দেখলে তোমাকে ধোকা দিয়ে এখান থেকে চলে গিয়েছে।
লিয়ান বলে যে তুমি আমার হাজবেন্ডের সম্পর্কে এরকম কথা বলো না, আমি জানি আমার হাজবেন্ড এখানে অবশ্যই ফিরে আসবে। দেখলে না ও আমার সাথে কত বেশি ভালো ব্যবহার করেছে। তখন ইয়াং মাস্টার এখানে ফিরে আসে। লিয়ান বলে আর বলে, জানো না আমার ফ্রেন্ড এখানে তোমাকে নিয়ে বাজে বাজে কথা বলছিল যে তুমি আমাকে ধোকা দিয়ে চলে যাবে। ইয়াং মাস্টার বলে, আমি কোথায় যাব, আমি তো শুধু ওয়াশরুমে গিয়েছিলাম, আমি আবারও তোমার কাছে ফিরে এসেছি। লিয়ান বলে, এখন তুমি রেস্ট করো, কাল আমরা এখান থেকে আমাদের বাড়িতে ফিরে যাব। ইয়াং মাস্টার অবাক হয়ে জিজ্ঞাসা করে যে আমাদের বাড়ি কোথায়। লিয়ান কান্না শুরু করে দেয় আর বলে, হাজবেন্ড তুমি আমাকে আর এত বেশি কষ্ট দিও না, তুমি কি এটাও ভুলে গিয়েছো আমাদের বাড়ি কোথায়। ফ্রেন্ড তো শুধু এখানে মনে মনে বলছিল এই মেয়েটি সত্যি পাগল হয়েছে। এরপরে যখন গভীর রাতে তারা সবাই ঘুমিয়ে পড়ে, হঠাৎ করে ইয়াং মাস্টার উঠে পড়ে। আসলে এখন লুকিয়ে যাবে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে। তবে আমরা লিনিয়ানকেও দেখতে পাই, সবসময় তো ওর নজর শুধুমাত্র ইয়ান মাস্টারের উপরেই পড়ে রয়েছে। ওর ওদিকে লুকিয়ে ইয়ান মাস্টার তার ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। ফ্রেন্ড বলে, আমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যখন জানতে পেরেছিলাম যে ওই জায়গায় আসলে ড্রেমন কাটাররা অ্যাটাক করেছে। তবে তোকে সুস্থ দেখার পর অনেক খুশি হয়েছি। হানমু বলে, এখন আমি ফিরে যেতে পারবো না, আর আমি যে বেঁচে রয়েছি এই কথা তুই কাউকে বলবি না। ফ্রেন্ড বলে, কিন্তু আন্টি তো তোর জন্য অনেক চিন্তা করছে। হানমু বলে, আন্টি যতই আমার জন্য চিন্তা করুক, তুই এই কথা আন্টিকেও বলবি না যে আমি বেঁচে রয়েছি, আর আমাকে এখানেই থেকে কিছু একটা করতে হবে। তাই আমি এখানেই থাকতে চাই, যারা আমার জীবন বাঁচিয়েছে তাদের সাথে। দূরে আমরা একটি গাছের আড়ালে দেখতে পাই ইয়ানকে। এই সব কথাগুলো শুনতে পারে। এইদিকে ফ্রেন্ডের কাছ থেকে বিদায় নিয়ে ইয়ান মাস্টার এখান থেকে চলে যায়। ইয়ান মনে মনে বলে, আচ্ছা বাবা, এই তো দেখছি আমাদের থেকেও বড় খেলোয়াড়, আমার সাথে অ্যাক্টিং করছে, ঠিক আছে আমিও তাহলে ওর সাথে ভালোভাবে অ্যাক্টিং করব। আমাকে কি বোকা মনে করেছে? একদমই না, আমি আরো বেশি চালাক। পরের দিন সকাল সকাল তিনজনে গ্রামে ফিরে আসে, তবে গ্রামটা যেন অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগছে। তখন এরা একজনের কাছ থেকে জানতে পারে এই গ্রামে আসলে ডেমন সর্দারদের ভিতরে একজন অ্যাটাক করেছে, আর এখন ওদেরকে তার সাথে দেখা করতে যেতে হবে। লিনিয়ান যেতে রাজি হয়। তখনই ফ্যাং লিনিয়ানকে সাইডে নিয়ে এসে বলে যে তুমি বোকা নাকি, ইয়াং মাস্টারকে নিয়ে ওখানে যেতে চাচ্ছ? ওখানে সবাই ইয়াং মাস্টারকে চিনতে পারবে আর আমাদের দুজনের পর্দা ফাঁস হয়ে যাবে। লিনিয়ান বলে, ইয়াং মাস্টার আমার হাজবেন্ড, তাহলে আমি কেন নিয়ে যাব না? ফ্যাং বলে, হানমু তোমার হাজবেন্ড না, তোমরা দুজনে এখনো বিয়ে করনি, আর তুমি আমাকে বিয়ে করবে, আমি অনেক বেশি হ্যান্ডসাম। লিনিয়ান বলে, মার খেতে না চাইলে আমার কাছ থেকে দূরে থাকো। তখন এখানে হানমু এসে জিজ্ঞাসা করে যে তোমরা দুজনে কি কথা বলছো। এরপরে তারা বাড়িতে ফিরে আসে, যেখানে লিনিয়ান হানমুকে পরিচয় করিয়ে দেয় তার ব্রাদারের সাথে, বলে যে হানমু আমার হাজবেন্ড। এমনকি এখানে হানমুর বুকেও তো আঘাত করে হানমুকে একটু অ্যাক্টিং করার জন্য, তবে হানমু এতে অনেকটাই ব্যথা পায়। ব্রাদার ইয়াং মাস্টারকে চিনতে পারে না, কারণ তারা কখনো ইয়াং মাস্টারকে দেখেইনি। যাই হোক, ফ্র্যাঙ্ক তখন বলে লিনিয়ানকে যে তুমি এই ছেলেকে কেন হাজবেন্ড বলছো, তাহলে আমি কে? আমরা দুজনে ছোটবেলা থেকে একসাথে রয়েছি, আমরা দুজনে যদি একে অপরকে বিয়ে করি তাহলে অনেক সুন্দর একটি কাপল হব। লিনিয়ান রেগে বলে যে তুমি শুধুমাত্র ময়লা আবর্জনা ঢিপলি, যাকে আমি কখনোই বিয়ে করব না। এরপরে সবাই ড্রেমন সর্দারের সাথে দেখা করতে আসে, যেখানে প্রথমে না চাইতেও সম্মান দিতে হচ্ছিল সর্দারকে। তবে এখানে সর্দার যখন প্রথমবার লিনিয়ানকে দেখে, লিনিয়ানকে অনেক ভালো লেগে যায়। এই কারণে বলে, এই মেয়েটির সাথে আমার কিছু কথাবার্তা বলার রয়েছে, এই জন্য রাতে তুমি আমার সাথে আসবে, তুমি যাকে বিয়ে করো না কেন, এরপরও তুমি শুধু আমার থাকবে। এইসব শোনার পর হানমোর তো একটু রাগ হয়। যাকে দেখার পর আবার জিজ্ঞাসা করে সর্দার, এই ছেলেটিকে? লিনিয়ান বলে, ওর নাম হানমু আর আমার হাজবেন্ড। সর্দার রেগে লিনিয়ানের কাছে এসে বলে, আমি কি তোমার কাছ থেকে শুনতে চেয়েছি? যাই হোক, রাতে তুমি আমার কাছে আসবে, আর যদি আমার কাছে না আসো তাহলে আমি কিন্তু গ্রামের কাউকেই ছাড়বো না, তাদের সবাইকে মেরে ফেলবো। লিনিয়ানের ব্রাদারকে বলে, তোমার সিস্টারকে সময় মতন পাঠিয়ে দিতে ভুলো না। লিনিয়ান এখানে সর্দারকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি নিজেই আপনার কাছে চলে যাব। এখানে সবারই তো মন করছিল একে মেরে ফেলতে, তবে এ যেহেতু ড্রেমন কার্টারের একজন সদস্য, তাই কেউ চাইলেও একটু আঘাত করতে পারবে না। আর সর্দার যেহেতু এখন লিনিয়ানকে হার্ট করতে চাচ্ছে, যেটা ফ্যাং সহ্য করতে পারে না, আর বলে এখন কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তবে সর্দার ওর কথায় পাত্তাই দেয় না, এখান থেকে হাসতে হাসতে চলে যায়। তখনই এখানে ফ্যাংয়ের সিস্টার আসে, সে ফ্যাংকে বলে, কখনই লিনিয়ান তোমাকে অ্যাকসেপ্ট করবে না, কারণ তুমি হচ্ছই এক নম্বর বোকা একটি ছেলে। আর ওই ছেলেটিকে দেখো কত বেশি হ্যান্ডসাম, মনে হচ্ছে ওই ছেলেটি শুধুমাত্র আমার জন্যই জন্মিয়েছে। এরপরে আমরা লিনিয়ানকে দেখতে পাই, যেখানে ও তো বাইরে রেগে বলছিল হানমুকে, জানি তোমার সব কিছু মনে পড়ে গিয়েছে, আর এইটা ভেবে নাও যে আমি যেহেতু একবার তোমাকে আমার হাজবেন্ড বলেছি, এর মানে আমার এইসব কিছুর পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে, তাই তুমি একদমই বাধা দিতে আসবে না। হানমু এখানে দেখো লিনিয়ানকে অনেকটাই বেশি ক্লোজ হয়ে নিয়ে লিনিয়ানকে বলে, আমিও যেহেতু তোমাকে আমার ওয়াইফ অ্যাকসেপ্ট করেছি, এর মানে আমারও কোনো উদ্দেশ্য রয়েছে।
লিনিয়ান তখন ওর কপালে এরকম ভাবে আঙুল দিয়ে টাচ করে। হারমো তখন ওর লোকে কামড় বসিয়ে দেয়, যার কারণে লিনিয়ান অনেকটাই রেগে যায়। লিনিয়ান এতে অনেকটাই বিরক্ত হয়ে যায়, ওকে দূরে থাকতে বলে। আর কাবাবের হাড্ডির মতন ফ্যাং এখানে আসে। লিনিয়ানকে দেখে বলে যে তোমার গালগুলো এত বসে টমেটোর মতো লাল কেন হয়েছে, দুজনে এখানে কি করছিলে তাড়াতাড়ি বলো। লিনিয়ান বলে তুমি কি সব উল্টাপাল্টা কথা বলছো, আর আমার গাল একদমই লাল হয়নি, আমি এরকমই দেখতে। ফ্যাং বলে না না না, এখানে কিছু একটা হচ্ছিল, তাই তুমি আমাকে বলো তোমরা দুজনে কি করছিলে লুকিয়ে লুকিয়ে, আমি কিন্তু একদমই সহ্য করতে পারবো না। এইদিকে লিনিয়ান মনে মনে বলছিল যে আমি কি তাহলে ইয়াং মাস্টারকে লাইক করতে শুরু করেছি। যাই হোক, লিনিয়ান ওদেরকে আর পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। ফ্যাং বলে যে তুমি কিন্তু লিনিয়ানের কাছ থেকে দূরেই থাকবে, কারণ লিনিয়ান শুধুমাত্র আমার। হানমু বলে আমি ওর কাছ থেকে দূরেই থাকি, বরং ও নিজে আমার কাছে চলে আসে। এরপর বাড়িতে আসার সাথে সাথে লিয়ানের মেয়ে এখানে হানমুর ওপরে অ্যাটাক করে বসে। জিজ্ঞাসা করে মম এই ছেলেটিকে, আসলে এই মেয়েটিকে লিয়ান দত্তক নিয়েছে। লিয়ান বলে সে আমার হাজবেন্ড, দেখতে অনেক বেশি হ্যান্ডসাম না। এখানে মেয়েটি তখন একটু আপসেট হয়ে বলে মম আপনি যখনই নতুন কাউকে পান তো আপনার নিজের মেয়েকে ভুলে যান। লিয়ান বলে কখনোই না, আর তুমি এতটাই বেশি দুষ্টু যে আমি সব জায়গায় গিয়ে শুধুমাত্র তোমার কথাই মনে করতে থাকি, যেরকম ভাবে আজ এখানে আমার হাজবেন্ডের উপরে অ্যাটাক করে বসেছো। এরপরে দেখানো হয় ফ্যাং আর লিয়ানের মেয়ে, তারা দুজনে বসে এখানে বারবার তখন ইয়াং মাস্টারকে নিয়ে কথা বলছে, তারা তো ওর উপর নজর রাখছে। ফ্যাং বলে জানি না এর ভিতরে কি এমন দেখেছে লিনিয়ান। লিনিয়ানের মেয়ে বলে দেখো ছেলেটা কত বেশি হ্যান্ডসাম, আর আমার মমের সাথে অনেক বেশি ভালো মানিয়েছে, এই কারণে তো মম ওকে এখানে নিয়ে এসেছে। আর এতে আমার কোনো প্রবলেম নেই, কারণ ছেলেটা অনেক বেশি হ্যান্ডসাম। ফ্যাং বলে এসব উল্টাপাল্টা কথা কি বলছো, তুমি জানো না তোমার মমের জন্য আমি ঠিক আছি। আমি তো সেই ছোট্টবেলা থেকে থাকছি লিনিয়ানের সাথে, আর এই ছেলেটা উড়ে এসে তোমার মমকে বিয়ে করবে, এটা তো আমি থাকতে কিছুতেই হবে না। বাট এখানে লিনিয়ানের মেয়ে বলে আমি জানি মম কখনোই তোমাকে বিয়ে করবে না। ফ্যাং সাথে সাথে ওর মুখটা বন্ধ করে আর বলে চুপ থাকো, তোমার এইসব কিছু বলার দরকার নেই। তখনই এখানে সিস্টার আসে আর ও জানায় যে তোমরা লিনিয়ানকে নিয়ে এত কথা বলছো, কিন্তু লিনিয়ান তো আজ রাতে সর্দারের কাছে যাবে আর ও কখনোই ফিরে আসতে পারবে না, আজই লিনিয়ানের শেষ দিন। আর এই মেয়েটার কাছ থেকে তারা জানতে পারে রাতে লিনিয়ান সর্দারের জন্য খাবার নিয়ে যাবে। এদিকে যখন লিনিয়ানের মেয়ে এটা জানতে পারে অনেকটাই রেগে যায়, সে তো কিছুতেই তার মমের সাথে এমনটি হতে দেবে না, বলো তুমি তোমার এসব উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো। বাট সিস্টার বলে আমি তো শুধু তোমাদেরকে গুড বাই বলার জন্য এখানে এসেছি। এইটা বলে ও তো এখান থেকে চলে যায়। এইদিকে লিনিয়ানের মেয়ে আর ফ্যাং তারা প্ল্যান তৈরি করে, কিছু তো একটা ওদেরকে করতেই হবে। এখানে লিনিয়ানের মেয়ে অনেকগুলো পয়জনের বোতল নিয়ে আসে, জানায় যে এগুলো আমি নিজে বানিয়েছি, কিন্তু জানি না কোনটাতে কি রকম পয়জন রয়েছে, কারণ আমি এখন পর্যন্ত এক্সপেরিমেন্ট করিনি। ফ্যাং বলে তাতে কি হয়েছে, আমরা সব পয়জন এখানে খাবারে মিশিয়ে দেব। একে একে তারা এখানে যতগুলো পয়জন ছিল সব খাবারে মিশিয়ে দেয়। এরপরে দেখানো হয় লিন ইয়ানকে রাতে খাবার নিয়ে যাচ্ছিল। তখন লিন ইয়ান বলে আমি তো চুপচাপ বসে থাকতে পারবো না, আমার কিছু একটা করতে হবে। নিজের কাছে থাকা একটি মেডিসিন বের করে, আর আমরা জানতে পারি আসলে এটা পেট খারাপ হওয়ার মেডিসিন। এটা ও সর্দারকে খাওয়াবে, তাহলে সর্দার তখন বারবার শুধু টয়লেটে যাওয়া আসি করবে, এতে করে লিন ইয়ান ওখানে সেফ থাকতে পারবে। এরপরে তো লিন ইয়ান ভিতরে আসে, যেখানে সর্দার লিন ইয়ানকে দেখে বলে তুমি অনেক বেশি ভালো, আমার কাছে এসেছো। লিন ইয়ান এখানে বলে হ্যাঁ হ্যাঁ আমি আপনার সাথেই থাকবো, কিন্তু প্রথমে আপনি ড্রিঙ্ক আর খাবার তো খেয়ে নিন, এরপর আমরা সারা রাত এখানে থাকতে পারবো। সর্দার বলে তুমি যেহেতু বলছো তাহলে তো আমি অবশ্যই খাবো। এরপরে এখানে ড্রিঙ্ক করতে শুরু করে, সাথে খাবার খায়। তখনই তো ওনার মুখ থেকে এখানে অনেক বেশি গল্প টাইপের কিছু একটা পড়ছিল, যা দেখার পর লিনিয়ান ভয় পেয়ে যায়। মনে মনে বলে আমি তো শুধু একে অন্য একটি পয়জন দিচ্ছি, তাহলে এত বেশি খারাপ অবস্থা কেন হয়েছে। এই সময় ভিতরে ইয়ানমু চলে আসে আর এক আঘাতে এখানে সর্দারকে একেবারে শেষ করে দেয়, যা দেখে লিনিয়ান তো অনেক অবাক। এরপরে বলে যে তুমি পাগল হয়েছো, এখানে তোমাকে এসব কিছু কে করতে বলেছে। ইয়ানমু বলে তুমিই তো বলেছো আমি যেন এখানে তোমার হাজবেন্ড হওয়ার অ্যাক্টিং করি, সেটাই করছি। লিনিয়ান বলে হাজবেন্ড হওয়ার অ্যাক্টিং করতে বলেছি, তাই বলে এত বেশি অ্যাক্টিং তোমাকে কে করতে বলেছে, আর তুমি সর্দারকে এখানে কেন মেরে ফেললে। ইয়ানমু তখন লিনিয়ানের দিকে এগিয়ে যেতে শুরু করেছিল। লিলিয়ান বলে আমার কাছ থেকে দূরে থাকো দূরে থাকো, তুমি এক্ষুনি এখানে সর্দারকে মেরেছো। ইয়ানমু বলে আমি তোমার হাজবেন্ড, তাই এমনটি করতেই পারি। হঠাৎ করে লিনিয়ান পড়ে যেতে নিচ্ছিল, ইয়ানমু ওকে বাঁচাতে যায়, এতে করে তারা দুজনেই নিচে পড়ে। লিনিয়ান আবারও ইয়ানমুর বডি টাচ করতে থাকে, ইয়ানমুর গাল এখানে লাল হয়ে যায়, সাথে লিলিয়ানেরও গালটা লাল হচ্ছিল। তো এখানে ও যখন দেখে ইয়ানমু লজ্জা পাচ্ছে, লিনিয়ান বলে কি ব্যাপার, ইয়ানমু দেখছি আমাকে এরকম ভাবে দেখে অনেক বেশি লজ্জা পাচ্ছে, গালগুলো তো একদম পুরো লাল টমেটো হয়েছে। এভাবে ও মজা উড়াতে থাকে। তখনই ভিতরে ওর মেয়ে আর ফ্যাং আসে,
দুজনকে এরকম ভাবে দেখে। লিনিয়ানের মেয়ে তো হাসতে শুরু করে, ভাবছিল এখানে আমার মম আর ড্যাড কি করছে। তবে ফ্যাংয়ের এটা একদমই সহ্য হয় না। ও বলে, তোমরা দুজনে ভিতরে কি করছো? একটু পরে লিনিয়ান জানতে পারে আসলে তো ওরাই প্ল্যান করে খাবারের ভিতরে পয়জন মিশিয়েছে সর্দারকে মারার জন্য, যাতে করে লিনিয়ানকে বাঁচাতে পারে। তো লিনিয়ান ওদের উপরে অনেক বেশি রাগ করে আর বলে, তোমাদেরকে এসব কিছু করতে কে বলেছে? এখন যে এ মারা গিয়েছে একে আমরা কি করব? এর ডেড বডি বা আমরা কোথায় লুকাবো? আমি কি এতই বেশি বোকা যে ওর কাছে কোনো কিছু না করেই আসবো? আমি নিজের সেফটি নিজে করতে পারি, তোমাদের এসব কিছু করার কি দরকার ছিল? এখানে মানে সবাইকে ইচ্ছা মতন বকা দিতে থাকে আর বলে, এই ডেড বডি এখন আমি কি করব তোমরাই বলো। ফ্যাং বলে, আমরা শুধু তোমাকে বাঁচাতে চেয়েছি। এরপরে আবার লিনিয়ার ইয়ানমুর কাছে এসে বলে যে তুমি তো একটু বেশি হিরো সাজতে গিয়েছিলে, যার কারণে সর্দারের গলায় এখানে কেটে দিয়েছো। আমি কোনো কিছু শুনতে চাই না, তাড়াতাড়ি এই বডি এখান থেকে গায়েব হওয়া চাই, যেন আমি বডি এখানে দেখতে না পাই। এরপর যখন লিনিয়ান চলে যেতে নেবে তো থেমে যায়। এরপরে আবার ওদের তিনজনকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। এখন দুজন মিলে বডি ওঠানোর চেষ্টা করে, বাট ওরা করতে পারছিল না। তাই এখানে লিনিয়ানের মেয়ে বলে ইয়ানমুকে যে তুমিও আমাদেরকে সাহায্য করো। তিনজনে তখন ধরাধরি করে এই বডি এখান থেকে সরিয়ে ফেলে। এরপর আমরা লিনিয়ানের ব্রাদারকে দেখি, বলে যে সর্দার কোথায় আর তোমরা সর্দারের সাথে কি এমন করেছো? লিনিয়ান বলে, আসলে হঠাৎ করে রাতে সর্দারের একটি ইম্পর্টেন্ট কাজ পড়ে যায়, তাই তো আমাকে এখানে থাকতে বলে তিনি চলে গিয়েছে। ব্রাদার, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি কেন মিথ্যে কথা বলবো? তখন সিস্টার বলে, ব্রাদার এর কথা একদমই বিশ্বাস করবে না, এই হয়তো সর্দারের সাথে কিছু একটা করেছে। তখন তো ইয়ানমু রেগে যায়, ওর সিস্টারকে অনেক জোরে একটি থাপ্পড় মেরে বলে, তুমি তোমার মুখ বন্ধ রাখো। ইয়ানমুর এই কাণ্ডে লিয়ান নিজেই অনেকটা ভয় পেয়েছে। এদিকে সিস্টার কান্না করে বলে, ব্রাদার আপনি আমার কথা বিশ্বাস করুন, এরা সর্দারকে হয়তো মেরে ফেলেছে। ব্রাদার তখন জানতে চাই, আমাকে বলো তো আসলে সর্দার কোথায় রয়েছে, তোমরা ওর সাথে কি করেছো? লিনিয়ান এখন কি করবে ব্রাদারের সামনে, তাই তো মিথ্যে কথা বলে। আমরা কোনো কিছু জানি না, সব কথা এখানে ফ্যাংই আপনাকে বলবে, তাই আপনি ফ্যাংকেই জিজ্ঞাসা করুন। এখন ফ্যাং এখানে ওদের নামটাও নিতে চায়, বাট লিনিয়ানকে দেখার পর আর ওদের নামটা উচ্চারণই করতে পারে না। বাধ্য হয়ে ফ্যাংকে সব দোষ নিজের করে নিতে হয়। তো ব্রাদার ওকে ভিতরে থাকতে বলে। তখন ফ্যাং ভয় পেয়ে বলে লিনিয়ানকে যে ব্রাদার আবার আমাকে কোনো কিছু করবে না তো? আমার অনেক বেশি ভয় লাগছে। লিনিয়ান বলে, দেখো ব্রাদার তোমার সাথে কিছুই করবে না, শুধু একটু আদর করবে, যেটা তোমার ভালো লাগবে। এরপর ও তো ইয়ানমুকে নিয়ে বাইরে আসে। ইয়ানমু বলে, ভিতরে কি সত্যি ব্রাদার ওকে আদর করবে? লিনিয়ান বলে, হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, ব্রাদার অনেক ভালো, শুধুমাত্র ফ্যাংকে একটু আদর করবে, চলো আমরা এখান থেকে যাই। বাট তখনই ভিতর থেকে চিৎকারের শব্দ আসতে থাকে, যেখানে ফ্যাং বলেছিল, বাঁচাও আমাকে বাঁচাও। ইয়ানমু বলে, সত্যি কি ব্রাদার ভিতরে ফ্যাংকে আদর করছে? লিনিয়ান বলে, হ্যাঁ এটাও এক ধরনের আদর, যেটা আমার ব্রাদার সবাইকে করতে পারে। এত চিন্তা করো না, এখান থেকে চলো। অন্যদিকে আমরা সিস্টারকে দেখতে পাই, এখন তো গালে হাত দিয়ে বাইরে এসেছে আর রেগে বলে, আমি ওদেরকে কিছুতেই ছাড়বো না, এখন আমি লিনিয়ানকে অবশ্যই শাস্তি দেব। তখনই দেখতে পাই যে এখানে স্যুপ নিয়ে যাওয়া হচ্ছে লিনিয়ানের জন্য, তাই তো ও ভাবে আমি এটার ভিতরে পয়জন মেশাবো। পরের সিনে আমরা দেখি লিনিয়ান, ইয়ানমু আর তাদের মেয়েকে সবাই একসাথে খাবার খাচ্ছে। এই সময় ফ্যাং এখানে তার পিছনটা ধরে আসে আর বলে, আমার পিছনে অনেক বেশি ব্যথা করছে। লিনিয়ান, এই সব কিছু তোমার জন্য হয়েছে, তুমি আমাকে ওখানে ফাঁসিয়ে দিয়েছো। এই সব কিছু আমার জন্য হয়নি, বরং তোমাদের ভুলের জন্য হয়েছে। আর দেখো এখন তো এখানে তোমার জন্য কত টেস্টি টেস্টি খাবার রেখেছি, এগুলো খাও। বাট ফ্যাং তো বুঝতেই পারছিল না। ইয়ানমু বলে, তোমাকে কিরকম আদর করেছে ব্রাদার, আমাদেরকেও বলো। সবাই তখন একটু আগ্রহ নিয়ে এটা জানতে চায়। ফ্যাং বলে, লিনিয়ান ভালো করে জানে আমাকে কিরকম আদর করেছে, আমি তো ব্যথার কারণে এখানে বসতেও পারছি না, এখন আমাকে খাবার খেতে দাও। লিনিয়ান বলে, খাও। এখানে ফ্যাং ওর স্যুপ খেতে চায়, লিনিয়ান থামিয়ে দিয়ে বলে, এটা আমার, তুমি কেন খাচ্ছো? এরপর লিনিয়ান ওই স্যুপটা খেতে শুরু করে দেয়। খাবার শেষ করে ইয়ানমুর সাথে মিষ্টি মিষ্টি কথা বলে। আর যা দেখে ফ্যাং বলে যে তুমি ওর সাথে এসব ব্যবহার করা বন্ধ করো, তোমাদের দুজনের বিয়ে হয়নি আর ও তোমার হাজবেন্ডও না। লিনিয়ানের মেয়েও বলে, মম আপনি ওই ছেলেটার কাছ থেকে দূরে থাকুন, ও একদমই ভালো না। লিনিয়ান ওদের কথায় বিরক্ত হয়। হঠাৎ করে তো ও এখানে অজ্ঞান হয়ে পড়ে। যখন ইয়ানমু ওকে চেক করে, বলে যে লিনিয়ানকে পয়জন দেওয়া হয়েছে আর এই পয়জনটা এই স্যুপের ভিতরেই ছিল। সাথে তারা এটাও জানতে পারে এইসব কিছু করেছে স্টেপ সিস্টার। ইয়ানমু লিনিয়ানকে কোলে উঠিয়ে নেয়। লিনিয়ানকে বলে, আমি তোমার কিছুই হতে দেব না। পরে ও তো নিজের পাওয়ার দিয়ে এখানে লিনিয়ানকে হিলিং করার চেষ্টা করেছিল।
আর নিজেই মনে মনে বলে, লিনিয়ান আমার জীবন বাঁচিয়েছে, এমনকি ও তো আমাকে বাঁচানোর জন্য আমার ফেক ওয়াইফও হয়েছে, তাই আমি লিনিয়ানের কোনো কিছু হতে দেব না, যে কোনো উপায়ে লিনিয়ানকে সুস্থ করে তুলবো। অন্যদিকে আমরা ডেমন কিংকে দেখতে পাই, এখনো তো হেসে হেসে এখানে বলে যে আপনার ছেলেকে তো কোথাও খুঁজে পাচ্ছেন না, আপনি কোনো কাজের না। ওর আন্টি বলে, তুমিও তো কোনো কাজের না, এখন পর্যন্ত ওকে খুঁজেও বের করতে পারোনি, তোমার এতগুলো সৈন্য তারা কি করে বসে বসে, তুমি কোনো কাজেরই না। ডেমন কিং দেখুন হেসে বলে, একজন শয়তান তো আরেকজন শয়তানের কাছ থেকে সাহায্য নিতে আসবে, যেমনটি আপনি এসেছেন। আন্টি এখানে শুধু মনে মনে ওকে গালি দিতে থাকে। সকালে আমরা লিনিয়ানকে ঘুমানো অবস্থায় দেখতে পাই, ইয়ানমু ওর পাশে বসে ঘুমাচ্ছে। তখনই লিনিয়ানের ঘুম ভেঙে যায়। চোখ খোলার পর ইয়ানমুকে দেখে তার তখনকার কথাটা মনে পড়ে, কিরকম ভাবে ইয়ানমু ওর জীবন বাঁচিয়েছে। ইয়ানমু যখন ঘুমাচ্ছে তো লিনিয়ান ইয়ানমুর অনেকটাই কাছে গিয়ে বারবার ওকে দেখে আর বলে, এই ছেলেটা কত বেশি হ্যান্ডসাম, যতবারই দেখি না কেন বারবার যেন ওর ফেসটাই টাচ করার ইচ্ছা করে। এইসব বলে অনেক লজ্জা পাচ্ছিল। তখনই ইয়ানমু বলে ওঠে, আমাকে দেখা বন্ধ হয়েছে, তাহলে উঠে পড়ো। লিনিয়ান এতে অনেক বেশি লজ্জা পেয়ে যায়। ইয়ানমু বলে, তুমি আর আমাকে কত দেখবে, সারাদিন তো শুধু আমার দিকে হা করে তাকিয়ে থাকো। লিনিয়ান বলে, একদমই না, তুমি এখন আমাকে দেখো, আমি কত বেশি স্ট্রং হয়েছি, একদমই ঠিক হয়েছি। আর এরপরে ইয়ানমুর কাছে গিয়ে বলে যে, কাল তো আমি অজ্ঞান অবস্থায় ছিলাম, আমার এত বেশি কাছে এসেছিলে, এরপরেও কেন আমাকে কিস করনি? ইয়ানমু বলে, আমি অসহায় কারো ফায়দা ওঠাতে চাই না তাই। এটা বলে ও চলে যায়। তো লিনিয়ান তখন ওকে ব্যঙ্গ করতে থাকে, আমি অসহায় কারোর ফায়দা ওঠাতে চাই না, সব মিথ্যে কথা। অন্যদিকে ইয়ানমুর আন্টিকে দেখতে পায়। ইয়ানমুর ফ্রেন্ডকে বলে, কতদিন হয়েছে, এখনো কেন তুমি ইয়ানমুকে খুঁজে বের করতে পারছো না? তাড়াতাড়ি ইয়ানমুকে খুঁজে বের করো। ফ্রেন্ড বলে, আমি অনেক জায়গায় খুঁজেছি, বাট ওনার কোনো সন্ধানই পাওয়া যাচ্ছে না। আপনি চিন্তা করবেন না, আমি আরো বেশি চেষ্টা করতে থাকবো। এতে আন্টি তখন একটু শান্ত হয়। পরের সিনে এই তিনজনকে দেখানো হয়। এই সময় স্টেপ সিস্টারকে এখানে ধরে নিয়ে আসা হয়, যেহেতু ও পয়জন দিয়েছিল লিনিয়ানকে। লিনিয়ানের মেয়ে এসে বলে যে, তোমার ফেসের অবস্থা দেখো, 12টা বাজিয়ে দিয়েছে, এরকম কাজ কি আর কখনোই করবে? তারা সবাই ওকে নিয়ে হাসাহাসি করে। ইয়ানমু জিজ্ঞাসা করে, তুমি কেন লিনিয়ানকে পয়জন দিয়ে তাকে মেরে ফেলতে চেয়েছো? এখানে সিস্টার বলে, কারণ আমি লিনিয়ানকে সহ্য করতে পারি না। লিনিয়ানও এখানে ওকে বলে যে, তুমি যে ভুল কাজ করেছো এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। বাট সিস্টার বলে, তুমি এত ভালো সাজার অ্যাক্টিং করো না, আমি কখনোই তোমাকে ক্ষমা করবো না, তুমি অনেক খারাপ। আর লিনিয়ান ওকে কিছু বলে না। তো মেয়েটা এখান থেকে চলে যাওয়ার সময় আবার পিছনে ফিরে তাকায় আর বলে, লিনিয়ান আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তোমাদের সবার উপর থেকে প্রতিশোধ নেব। কাল যেহেতু ইয়ানমু লিনিয়ানের জীবন বাঁচিয়েছে, এই জন্য তো লিনিয়ানের মেয়ে খুশি খুশি এখানে ইয়ানমুকে নিজের ড্যাড হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। এখন ইয়ানমুকে ওর কাছে অনেক ভালো লাগছে। তো ফ্যাং বলে, তুমি ইয়ানমুকে কিরকম ভাবে নিজের ড্যাড বানাতে পারো, তাহলে আমার কি হবে? আমি তোমার ড্যাড হব, আর ছোটবেলা থেকে আমি রয়েছি লিনিয়ানের সাথে। এখানে মেয়ে বলে, তুমি অন্য কাউকে দেখে নাও, আমার মম তো এখন আমার ড্যাডের সাথেই থাকবে। দেখো আমার ড্যাড কত বেশি হ্যান্ডসাম আর ইয়াং। ফ্যাং জিজ্ঞাসা করে, তোমার মেয়ে এসব কিছু কি বলছে, তুমি কি সত্যি এখানে আমাকে বাদ দিয়ে ওই ছেলেটাকে পছন্দ করো? লিনিয়ান হেসে বলে, আমি তো সে অনেক আগে থেকে ইয়ান মুকেই পছন্দ করি। এইটা শুনে ফ্যাং আর কি বলবে, মেয়ে এখানে হাসতে শুরু করে দেয়। তখন আবার ইয়ানমু মেয়েকে বলে, আমি জানি তুমি অনেক ভালো মার্শাল আর্ট জানো, এই কারণে তোমার এটা নিয়ে আরো বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি আরো কিছু ভালো করতে পারবে ভবিষ্যতে। মেয়েটা তখন জিজ্ঞাসা করে, কিন্তু আমার ড্যাড কি করে এইটা তো আমি একদমই জানি না, আর আমার মম আমাকে এটা বলেওনি, তাই এখন আপনিই বলুন আপনি কি করেন? ইয়ানমু বলে, আমি সেরকম কিছুই করি না, মাঝে মধ্যে শুধুমাত্র একটু কবিতা বলে থাকি। এটা বলার পর ও তো এখানে কিছু কবিতা আর ছন্দ বলতে শুরু করে, যেগুলো আবার লিনিয়ানের মেয়ের কাছে অনেক ভালো লাগে। তাই বলে, মম আপনি তো দেখছি একদম ভালো কাউকেই আমার ড্যাড হিসেবে বানিয়ে নিয়ে এসেছে। তাদের এইসব আধিক্যতা দেখার পর ফ্যাং রেগে বলে যে, তোমরা কি শুরু করেছো? আমি কি এখানে কাবাবের হাড্ডি হয়ে রয়েছি? আমার কি এখান থেকে চলে যাওয়া উচিত, না কি করব? তোমরাই বলো, আমি কি করব? আমি তো এসব কিছু দেখতে পারছি না। লিনিয়ান হেসে বলে যে, তুমি এখানে কেনই বা থাকছো, এখান থেকে চলে যাও। ফ্যাং বলে, আচ্ছা আমাকে এরকম ভাবে অপমান করা হচ্ছে। এরপরে ইয়ানমুকে একা দেখানো হয়। ইয়ানমু বলে, আমি আর বসে থাকতে পারবো না, এখন তাড়াতাড়ি এই ডেমনদের কাহিনী শেষ করতে হবে। এই সময় লিনিয়ান ইয়ানমুর কাছে আসে। ইয়ানমুকে থ্যাংক ইউ বলে, সবার সামনে ওর ভালো হাজব্যান্ড হওয়ার অ্যাক্টিং করছে, এর সাথে ওর অনেক কেয়ারও করে। এখানে ইয়ানমু বলে, আমি কোনো অ্যাক্টিং করছিলাম না, যা কিছু করছি সব কিছু আমার মন থেকেই। লিনিয়ান এই কথাটা শোনার পর একটু খুশি হয়। ইয়ানমু এখানে জানতে পায় লিনিয়ানের ড্যাড অনেকদিন ধরে অসুস্থ অবস্থায় রয়েছে। এই জন্য ইয়ানমু বলে, আমি কি তোমার ড্যাডকে দেখতে পারি?
এদিকে আমার ড্যাডকে একটি রুমে দেখি, এখানে ওনাকে যে ডক্টর চেক আপ করেছিল সে জানে লিনিয়ানকে আপনার ড্যাডের পুরো বডিতে এখন পয়জন ছড়িয়ে পড়েছে, মনে হয় না আর আমরা ওনাকে বাঁচাতে পারবো। তখন ইয়ানমু বলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি, আর এখানে লিনিয়ানকে বলেছিল আমি তোমার ড্যাডকে সুস্থ করব। লিনিয়ান বলে আমার ড্যাডের আবার কোনো কিছু হবে না তো? ইয়ানমু বলে তুমি কি আমাকে ভরসা করো না? আমার উপরে ভরসা রাখো, তোমার ড্যাডকে সুস্থ করে দেব। এরপরে তো লিনিয়ান আর ওই ডক্টর বাইরে আসে, তারা অপেক্ষা করছিল কখন ইয়ানমু বাইরে আসবে। একটু পরে ইয়ানমু বাইরে আসে, ওর ড্যাডকে সুস্থ করার চক্করে নিজেই অনেক বেশি দুর্বল হয়ে পড়েছে। ওর মুখ থেকে এখানে ব্লাড পড়তে থাকে, যা দেখে লিনিয়ান বলে তুমি আমার ড্যাডকে সুস্থ করতে গিয়েছো কেন, যেখানে তুমি নিজের অবস্থা এত খারাপ করেছো? তোমার নিজের জীবন দিয়ে আমার ড্যাডকে সুস্থ করে তুলতে হবে না, এর কোনো দরকার নেই। ইয়ানমু বলে আমাকে নিয়ে চিন্তা করো না, আমি শুধু একটু দুর্বল হয়েছি, কিছুক্ষণ পর ঠিক হব। এখানে থাকা অন্য আরেকজন ডক্টর লিনিয়ানকে একটি মেডিসিন দিয়ে বলে তুমি এটা ইয়ানমুকে লাগিয়ে দিও, তাহলে ও সুস্থ হয়ে যাবে। ফিরে এসে লিনিয়ান তার মেয়েকে বলে তাড়াতাড়ি তুমি আমার জন্য পানি নিয়ে আসো। এইটা বলে ও ভিতরে নিয়ে আসে ইয়ানমুকে, যেখানে এখন ইয়ানমুর পিঠে ওর মেডিসিন লাগাতে হবে। ইয়ানমুকে বলে দেখো আমি কিন্তু এখন পর্যন্ত কোনো ছেলে বডি টাচ করিনি, তুমি প্রথম যার বডি আমি এখন টাচ করতে যাচ্ছি। আমাকে একদমই ভুল বুঝবে না, আমি তোমাকে মেডিসিন লাগিয়ে দেওয়ার জন্যই শুধু বডিটা টাচ করব। এইসব কিছু বলতে বলতে ও তো এখানে মেডিসিন লাগানোর জন্য টাচ করতে নেয়, বাট ও যখন একবার বডি টাচ করে ফেলে মেডিসিন লাগানোর কথা ভুলেই যায়, বারবার শুধু বডিতে এই জায়গায় ও জায়গায় হাত দিয়ে টাচ করেছে। ইয়ানমু বলে যদি তোমার টাচ করা শেষ হয়ে থাকে তাহলে মেডিসিন লাগাও। লিনিয়ান তখন এক লাফে উঠে পড়ে, বাট এরপরে ভুলে ও পাওয়ার পড়ে যায় ইয়ানমুর উপরে। তখন ইয়ানমু নিজের ভিতরে থাকা পাওয়ার কিছুটা এখানে লিনিয়ানের ভিতরে দিতে শুরু করে, যদিও লিনিয়ান এইসব কিছু সম্পর্কে কিছুই জানে না। তখন এই ভিতরে ছিল মেয়ে, তার সাথে ফ্যাংও রয়েছে। এখানে মেয়ে বলে আমাদের ভিতরে যাওয়া ঠিক হবে না, কারণ ভিতরে হাজব্যান্ড আর ওয়াইফ রয়েছে। বাট ফ্যাং ওর কোনো কথাই শোনে না, ওকে তো দেখতেই হবে, তাই ভিতরে আসে, দেখতে পায় দুজনে একে অপরের উপরে পড়ে রয়েছে। ফ্যাং তাড়াতাড়ি করে এসে এখান থেকে লিনিয়ানকে ওঠায়। মেয়ে বলে মম আপনি এটা কি করছে? লিনিয়ান বলে আরে আমি সেরকম কোনো কিছুই করেছিলাম না, এখানে দেখো না আমার সাথে কিছু একটা অদ্ভুত হয়েছে। ফ্যাং বলে তুমি আমাদেরকে বকা বানানো বন্ধ করো। লিনিয়ান বলে আমার কথা বিশ্বাস করো, আমি এখানে জানি না কি হয়েছে, বাট ও আমার ভিতরে কিছু একটা তো দিয়েছে, যার কারণে এখন আমি অনেক বেশি ভালো ফিল করছি, বাট আমি জানি না এটা আসলে কি হতে পারে। তখন ফ্যাং মেয়ের কান দুটি বন্ধ করে দিয়ে বলে যে তোমার এসব মমের পচা পচা কথা তুমি একদমই শোনো না। লিনিয়ানকে বলে যে তুমি একটু ভালো কথাগুলো বলো। লিনিয়ান বলে আমি কোনো পচা কথা বলছি না, যা সত্যি তাই বলছি। তখনই এখানে ইয়ানমো উঠে পড়ে। ইয়ানমো ওঠার পর ওদের দুজনকে বাইরে যাওয়ার কথা বলে, যে আমার কিছু কথা বলার রয়েছে লিনিয়ানের সাথে। ইয়ানমো লিনিয়ানকে বলে আমার ভিতরে থাকা কিছু পাওয়ার আমি তোমার ভিতরে দিয়েছি, যাতে করে কেউ যদি আমাকে ধরতে আসে তাহলে তারা সহজে আমার পাওয়ার চিনতে পারবে না, আর তোমার কাছে থাকার কারণে আমার পাওয়ারটাও সেফ থাকবে। এরকম ভাবে আমরা ডেমন কার্টারদেরকে শেষ করতে পারবো। ইয়ানমোকে সুস্থ দেখে লিনিয়ান অনেকটাই খুশি হয়। পরের সিনে আমরা আবার স্টেপ সিস্টারকে দেখতে পাই, ও তো আজ দেখা করতে এসেছে একদম ডেমন কিং এর সাথে। ও ডেমন কিংকে বলে ভিলেজে সবকিছু অনেক বেশি খারাপ চলছে, আপনি ওখানে যে সর্দারকে পাঠান তারা ওকে মেরে ফেলে, বিশেষ করে আমার সিস্টার লিনিয়ান আর ওর সাথে একটি নতুন ছেলে এসেছে, তারা দুজনে মিলে সর্দারকে মারছে আর আমাকে অনেক বেশি অত্যাচার করে, তাই আমি আপনার সাহায্য নিতে এসেছি। ডেমন কিং বলে ঠিক আছে তুমি ভিলেজে চলে যাও, আর ওখানে কি কি হচ্ছে সব কিছুর খবর তুমি আমাকে জানাবে, তাহলে আমি তোমাকে সাহায্য করব। এইসব কিছুর মাঝে ইয়ানমো একবার লুকিয়ে তার ফ্রেন্ডের সাথে দেখা করে, মানে প্ল্যান তৈরি করতে চাচ্ছে কিরকম ভাবে তারা ডেমন কাটারকে শেষ করবে ওইটার। ইয়ানমো ওখান থেকে ফিরে আসে, ভিতরে যখন নিজের ড্রেস চেঞ্জ করেছে বাইরে আমরা দেখতে পাই লিনিয়ানকে বাইরে থেকে আবারও ইয়ানমোর ওপরে নজর রাখছে। ইয়ানমোর এরকম হট হট বডি দেখে বলে আমি বারবার শুধু এর বডির প্রেমেই পড়ে যাই, বারবার শুধু বডি দেখতে ইচ্ছা করে, কি করব আমি। তখনই লক্ষ্য করে ওর নাক থেকে তো এখানে ব্লাড বের হয়েছে। এই সময় আবার ইয়ানমো ওর দিকে এগিয়ে আসতে শুরু করে, জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, আর মনে হয় তোমার ব্লাড বের হচ্ছে। লিনিয়ান বলে কই কোনো কিছুই তো হয়নি আমার, কিন্তু এখানে ইয়ানমো বলে আমি তো দেখতে পারছি তোমার নাক থেকে ব্লাড বের হচ্ছে, পরিষ্কার করে নাও। লিনিয়ান বলে সেরকম কোনো কিছুই না, আমি তো এখানে শুধু পরিষ্কার করতে এসেছি। ইয়ানমো বলে আমাকে আর মিথ্যে কথা বলতে হবে না, আমি ভালোই বুঝতে পেরেছি। তো লিনিয়ান তখন লজ্জা পায়।
তখনই ফ্যাং দৌড়ে এসে বলে, তোমরা দুজনে আমার সাথে চলো। ওরা একটি জায়গায় আসে আর আমরা জানতে পারি এখানে যে আবারও দ্বিতীয় সর্দারকে পাঠানো হয়েছে। কেউ একজন ওকেও পয়জন দিয়ে মেরে ফেলেছে, বাট এরা জানে না এবার কাজটা কে করেছে। তারা সর্দারকে ওঠানোর চেষ্টা করে, বাট সর্দার ওঠেই না। এখন এই সর্দার যে মারা গিয়েছে এর দায়ভারটা কে নেবে? আর এই বডি বা তারা এখানে কি করবে? লিনিয়ান এইসব ভিতরে থাকতে চায় না। ব্রাদার আবারও ফ্যাংকে বলে যে তুমি কি আবারও সেম কাজটা করেছো, আমাকে উত্তর দাও। আর ব্রাদার যে কিরকম আদর করে থাকে ফ্যাং এটা তো প্রথমবার ঠিকই ভালো বুঝতে পেরেছে, তাই এবার আর ব্রাদারের হাতে নিজেকে একদমই ধরা দেয় না। পরের সিনে লিনিয়ানকে দেখানো হয়, যেখানে লিনিয়ান তো অনেক ভালোভাবে প্র্যাকটিস করছে, কারণ এখন ও নিজেও চায় ডেমন কাটারদেরকে শেষ করতে। এর জন্য প্রথমে ওকে স্ট্রং হতে হবে। তখন ইয়ানমু এখানে আসে আর ওকে শান্ত করার জন্য ওর সাথে মজা করতে শুরু করে। তারা দুজনে অনেক হেসে হেসে এখানে মজা করছে বা খেলছে। তখনই এখানে ফ্যাং আসে। বাহির থেকে যখন ওদের দুজনকে এত বেশি হ্যাপি দেখে, ফ্যাং এর মনটা যেন এখানে হাজার টুকরো হয়ে যায়। বেচারা অনেক হার্ড হয়, আর যার কারণে ও রাতে ড্রিঙ্ক করে। তখন দেখা করতে আসে ইয়ানমুর সাথে। ইয়ানমুকে বলে, তুমি কোথা থেকে এখানে এসেছো আর আমার কাছ থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছো? তুমি জানো লিনিয়ান আর আমরা দুজনে ছোটবেলার ফ্রেন্ড। আমি সেই ছোট্ট থেকে লিনিয়ানকে লাইক করি, আর তুমি কিনা এসে লিনিয়ানের হাজবেন্ড হচ্ছো? এটা কিভাবে হতে পারে? সবকিছু আমার পাওয়ার কথা। ইয়ানমু বলে, আমি জানি তুমি কি বলতে চাচ্ছো, কিন্তু এটাও সত্যি যে আমি ওর সাথে অ্যাক্টিং করতে করতে এখন নিজে লিনিয়ানকে সত্যিকার ভালোবেসে ফেলেছি। এটাও জানি আমি আমার নিজের আসল আইডেন্টি লুকিয়ে এখানে আসি। ফ্যাং বলে, তাতে কি? তুমি তোমার আইডেন্টি লুকাও বা না লুকাও, আমি আমার আইডেন্টি কি করব, আমার ফিলিংসে কি করব? আর লিনিয়ান তো কখনোই আমার হবে না। এখন আমি কি করতে পারি? এইসব বলতে বলতে ওখানে ঘুমিয়ে পড়ে। একটু পরে লিনিয়ান বাহিরে আসে। ওদের দুজনকে দেখে বলে যে এখানে কি চলছে। ইয়ানমো দেখুন একটু অন্যরকম ভাবে লিনিয়ানকে দেখে। লিনিয়ান একটু অবাক আর কনফিউজড হয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আজ তুমি আমাকে এরকম ভাবে কেন দেখছো? কোনো মতলব রয়েছে নাকি? এই সময় লিনিয়ানকে ইয়ানমো জানায়, আসলে আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। লিনিয়ান এই কথা শুনে প্রথমে একটু অবাক হয়, বাট এরপর নিজে থেকে ইয়ানমোকে কিস করে দেয়। আর ও নিজেও জানে যে আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। তাহলে ইয়ানমো আর থেমে বা কেন থাকবে? ও লিনিয়ানকে কিস করতে শুরু করে দেয়। তারা দুজনে এখানে কিস করছে। দূর থেকে মেয়ে এখানে তাদের কিসিং সিনটা দেখে আর বলে, এখানে একজন পড়ে পড়ে ঘুমাচ্ছে আর ওনারা দুজনে কিনা কিস করছে। যাই হোক, লিনিয়ানের মেয়ের কাছে তো এই সিনটা অনেক বেশি ফানি লাগে। পরের দিন সকালে মেয়ে তো অনেক বেশি খুশি। তো ফ্যাং ওর সাথে কথা বলতে আসে আর বলে, তোকে এত বেশি খুশি কেন দেখা যাচ্ছে? কারণ ফ্যাংয়ের তো রাতের কোনো কথাই মনে নেই। বাট যখন লিনিয়ানের মেয়ের কাছ থেকে জানতে পারে ওরা দুজন একে অপরকে কিস করেছে, ফ্যাং তখন বলে, আমি আর আমার এই জীবন রাখতে চাই না। তুই এই তরোয়াল দিয়ে আমার গলায় কেটে ফেল, আমি মারা যাব। এরপরও আমি এসব কিছু শুনতে পারবো না। লিনিয়ান কিছুতেই এটা করতে পারে না। লিনিয়ান শুধুমাত্র আমার। মেয়ে বলে, তোমাকে আমি আগেও বলেছি অন্য কাউকে দেখে নাও, মম আর ড্যাডকে কিছুতেই আলাদা হতে দেব না। এরপরে তাদের সবাইকে আবারও একজন নতুন সর্দারের সামনে দেখানো হয়, যেখানে সিস্টার সব দোষী দিচ্ছে লিনিয়ানের ওপরে। আগে যতগুলো সর্দার এখানে এসেছে তাদের সবাইকে লিনিয়ান হত্যা করেছে, তাই লিনিয়ানকে শাস্তি দিন। এমনকি ও তো ব্রাদারের কানও ভড়কানোর চেষ্টা করে, তবে ব্রাদার ওর কথায় পাত্তা দেয় না। কিন্তু নতুন যে সর্দার এসেছে তার লিনিয়ানের ওপরে সন্দেহ হয়, যার কারণে লিনিয়ানের ওপরে রেগে যায়। লিনিয়ানের গলা এখানে চেপে ধরে আর বলে, তুমি যদি আর কোনো কিছু করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এইসব কিছুতে এখানে আবার অনেকটাই রেগে গিয়েছে ইয়ানমু। যখন ইয়ানমু সর্দারের মুখের উপরে কথা বলেছিল, সিস্টার রেগে বলে, এই ছেলেটাও অনেক খারাপ। সর্দার এবার যখন ইয়ানমুকে কিছু বলতে নেবে তখনই ইয়ানমু এসে সর্দারের গলা চেপে ধরে, আর এখানেই তো এই নতুন সর্দারকে মেরে ফেলে। সিস্টারে তো অনেকটাই ভয় পায়। চলে যাওয়ার সময় মনে মনে বলে, এখানে এইসব কিছু কি হচ্ছে? সব যাওয়ার পর আমি ডেমন কিনকে জানিয়ে দেবো, তখন এদেরকে ছাড়বে না। এদিকে ব্রাদারের একটু সন্দেহ হচ্ছিল ইয়ানমুর ওপরে, যার ওপর লিনিয়ান এখানে ইয়ানমুর আসল আইডেন্টি ব্রাদারকে জানায়। আর এই সত্যিটা এখানে জানার পর ব্রাদার তো অনেকটাই অবাক হয়ে বলে, লিনিয়ান তুমি খাল কেটে কুমির নিয়ে এসেছো। যদি একবার তারা কোনো রকমে জানতে পারে এই গ্রামে ইয়াং মাস্টার রয়েছে তাহলে এই পুরো গ্রামটা জ্বালিয়ে দেবে। তখন ইয়ানমো বলে, আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন, আমি ওদেরকে শেষ করার জন্য এখানে এসেছি আর আমি আপনাদেরকে সাহায্য করব। ইয়ানমোর কথাগুলো শোনার পর ব্রাদারও তখন এখানে অনেকটাই সাহস পেয়ে যায়, তাই এখন ইয়ানমোকে সাহায্য করতে চায়। অন্যদিকে স্টেপ সিস্টার আবারও ডেমন কিং এর কাছে এসে বলে, আমি দেখেছি ওখানে লিনিয়ানের সাথে থাকা ছেলেটা অন্যরকম ব্যবহার করেছে আর ও তো মনে হয় সর্দারকে শেষ করে দিয়েছে, তাই আপনার ওদেরকে কিছু একটা করতে হবে, ওদেরকে মেরে ফেলুন। ডেমন কিং বলে, তুমি আবারও ওখানে যাও আর ওদের উপরে ভালোভাবে নজর রাখো। লিনিয়ান, ইয়ানমু, তাদের মেয়ে ফ্যাং তারা সবাই এখন নিজেদেরকে প্রস্তুত করেছে ফাইটের জন্য। এখানে লিনিয়ান তাদের সবাইকে আইডিয়া বলে আর রাতে নিজে ইয়ানমুর জন্য একটি নতুন তরোয়াল বানিয়ে নিয়ে আসে।
ইয়ানমো এটা দেখে অনেক খুশি হয়ে যায়। আমরা জানতে পাই লিন ইয়ান নিজের কিছু তরোয়াল দিয়ে ইয়ানমোর জন্য এটা স্পেশাল ভাবে বানিয়েছে, তাই তো ইয়ানমো অনেকটাই খুশি হয়। পরের দিন তারা চারজন একসাথে বের হয়ে পড়ে ডেমন কাটারদেরকে মারতে। তখনই কিছু গ্রামবাসী ওদের সামনে এসে থামিয়ে দেয়। শত্রু মনে করেছিল, বাট যখন ইয়াং মাস্টারকে দেখে সাথে সাথে নিচে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে, ইয়াং মাস্টার আমাদের ক্ষমা করে দেবেন, আমরা প্রথমে আপনাকে চিনতে পারিনি। এরপরে তারা আবারও যেতে শুরু করে। এখানেই আমরা দেখতে পাই স্টেপ সিস্টারকে দূর থেকে ওদের উপর নজর রাখছে আর সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে। তারা একটু সামনে আসার পর ডেমন কার্টারের সাথে দেখা হয়, যেখানে ফ্র্যাঙ্ক বলে, আপনারা কে? আমরা তো আপনাকে একদমই চিনি না, আমরা শুধু এখান দিয়ে ঘুরছিলাম। কিন্তু এবার আর ডেমন কার্টারের সামান থেকে তারা যেতে পারবে না, তাই লুকিয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না, যার কারণে লিনিয়ান ওদের উপর অ্যাটাক করে দেয়। এরপর লিনিয়ানের মেয়ে এখানে তো একাই ওই বাকি সব ডেমন কার্টারদের সাথে অনেক ভালোভাবে ফাইট করে সবাইকে হারিয়ে দেয়, যা দেখে ফ্র্যাঙ্ক ওর অনেক বেশি প্রশংসা করে। এর সাথে স্টেপ সিস্টারকেও ধরে নেয়, জানতে পেরেছে ওই আসলে লুকিয়ে লুকিয়ে ডেমন কিংকে এখানকার সব খবর দেয়। এরপরে সবাই সিস্টারকে ধরে গ্রামে নিয়ে আসে, যেখানে ব্রাদার জিজ্ঞাসা করে, তুমি এইসব কিছু কেন করছো আর ডেমন কাটারের সর্দারকে কেন সাহায্য করছো? সিস্টার বলে, এই সব কিছু আপনার কারণে হয়েছে, কারণ আপনি একতরফা ভালোবেসে থাকেন। এতে ব্রাদার রেগে ওকে অনেক জোরে থাপ্পড় মারে। এরপরও সিস্টার চুপ থাকে না। সে বলে, এখানে আসা সব ডেমন সর্দাররা একে একে মারা যাচ্ছে, আর আমার ব্রাদার যে কিনা এখানকার সর্দার ছিল সেও যখন মারা গিয়েছে আপনি কোনো কিছু করেনি। ব্রাদার বলে, কারণ তোমার ওই ব্রাদার ডেমনদেরকে সাহায্য করেছে, এই কারণে। সিস্টার বলে, তাতে কি, আমিও এখন ডেমন কিংকে সাহায্য করবো। ওকে চলে যেতে বলা হয়। ফ্র্যাঙ্ক এসে বলে, মনে হয় না এ আর কখনো ভালো হবে। ব্রাদার বলে, চিন্তা করো না, ভালো হয়ে যাবে, ছোট মেয়ে তাই বুঝতে পারছে না। পরে যখন তারা সবাই একসাথে বাইরে বসেছিল, এখানে লিন চলে আসে ইয়ানমোর সাথে দেখা করতে। ইয়ানমো ওকে দেখে বলে যে, তুমি এখানে কি করতে এসেছো? লিন বলে, আমি প্যালেসের পক্ষ থেকে এখানে এসেছি। জানা গিয়েছে এখানে একজন ভালো মার্শাল আর্ট রয়েছে, যাকে আমাদের প্যালেসের অনেক দরকার। এরপরে নজর পড়ে এখানে জিয়াংয়ের ওপরে, মানে লিন ইয়ানের মেয়ে। বলে, তুমিই সেই মেয়ে? নিজে পরিচয় দেয়। জিয়াং বলে, অনেক তোমার নাম বলা হয়েছে, এখন এখান থেকে যাও তো। লিন বলে, তুমি যদি একবার প্যালেসে যাও, ওখানে ভালো ভালো খাবার খেতে পারবে আর মার্শাল আর্ট অনেক ভালোভাবে শিখতে পারবে। তুমি কি আমার সাথে যাবে? এতে জিয়াং তো অনেক খুশি হয় আর বলে, সত্যি আমি ওখানে ভালো ভালো খাবার খেতে পারবো? লিন ওকে নিয়ে যেতে অনেক বেশি পাম্পট্টি মারতে শুরু করে দেয়। অন্যদিকে ডেমন কিংকে দেখানো হয়, যেখানে স্টেপ সিস্টার আবারও তার কাছে আসে সাহায্য নিতে। ডেমন কিং এখানে তাকে একটি পয়জনের বোতল ধরিয়ে দেয় আর বলে, সবার খাবারের ভিতরে এই পয়জনটা মিশিয়ে দাও, এরপরে তারা সবাই একে একে মারা যাবে, আর আমি তোমাকে এরকম ভাবে সাহায্য করতেই থাকবো। ভিলেজে ইয়ানমোর সাথে দেখা করতে তার একজন ছোটবেলার বান্ধবী আসে। সে বলে, তুমি এতদিন ধরে এখানে লুকিয়ে রয়েছো আর আমাদেরকে কোনো খবরই দাওনি, আমি তো জানতাম না যে তুমি এখানে আছো। ইয়ানমো বলে, আমি সবার থেকে লুকিয়ে এখানে থাকছি, তাই কাউকে বলিনি, আর তুমি ফিরে গিয়ে আন্টিকেও এই কথা বলবে না। ফ্রেন্ড বলে, আন্টিকে কেন বলবো না? জানো আন্টি তোমাকে নিয়ে কত বেশি চিন্তা করছে, আমি চাই না এখনো কেউ জানতে পারুক, তাই তুমি বলবে না। তখন এখানে লিন ইয়ান আসে, দুজনকে একসাথে কথা বলতে দেখে জিজ্ঞাসা করে, এই মেয়েটাকে? লিনমো বলে, আমি আর ইয়ানমো দুজনে ছোটবেলার ফ্রেন্ড। ইয়ানমো এতে মাথা নাড়াতে শুরু করে। লিন ইয়ান তখন বলে, আচ্ছা দুজনে ছোটবেলার ফ্রেন্ড, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এটা বলে ও তো এখানে লুকিয়ে ইয়ানমোর হাতে অনেক জোরে চিমটি কাটতে থাকে। ইয়ানমো তো অনেক ব্যথা পায়। লিনমো এখান থেকে চলে গেলে ও তখন একটু রেগে বলে, আচ্ছা ছোটবেলার ফ্রেন্ড এতদিন পর দেখা করতে এসেছে। ইয়ানমো বলে, তুমি কি জেলাস ফিল করছো আমার ফ্রেন্ডকে আমার সাথে কথা বলতে দেখে? আমাকে বলতে পারো। লিন ইয়ান বলে, আমি কেন জেলাস ফিল করতে যাবো, তোমার যার সাথে ইচ্ছে কথা বলো, আমার কি। এরপর আমরা ভেতরে ফ্র্যাঙ্ককে দেখি, এখানে মাটিতে পড়ে রয়েছে আর জানা যায় যে ফ্র্যাঙ্ককে কেউ একজন পয়জন দিয়েছে। এমনকি ফ্র্যাঙ্কের পুরো বডি এখানে কাজ করা বন্ধ করেছে। লিন ইয়ানের কাছে যেহেতু এখন ইয়ানে লির পাওয়ারটা ছিল, যার কারণে ও এখানে নিজের পাওয়ার দিয়ে ফ্র্যাঙ্ককে সুস্থ করে তোলার চেষ্টা করে। এমনটি করতে গিয়ে ও নিজে অনেক অসুস্থ হয়ে পড়ে, মুখ থেকে ব্লাড বের হচ্ছে। সবাই তখন লিন ইয়ানকে নিয়ে চিন্তায় পড়ে। আর এখানে লিন ইয়ান বলে, আমি কি আজই মারা যাবো? আমি কি কাল সকালে সূর্যটাও দেখতে পাবো না? লিন ইয়ানের এরকম অবস্থা দেখে ইয়ানমো এবার আর বসে থাকে না, চলে যায় ডেমনের বাকি সর্দার আর সৈন্যদের সাথে ফাইট করতে। অন্যদিকে ফ্র্যাঙ্কের সাথে লিনমো তারা সবাই তখন বাকি সৈন্যদের উপরে অ্যাটাক করে। এইদিকে যখন ইয়ানমো ফাইট করছে, ওখানে হঠাৎ করে আসে লিন ইয়ান, যাকে দেখে ইয়ানমো অনেক খুশি হয়। লিন ইয়ান বলে, আমি এখনো মারা যায়নি আর এখানে এসেছি বাকিদেরকে মারতে। ইয়ানমো তো খুশি ওকে জড়িয়ে ধরে আর বলে, আমি অনেক খুশি হয়েছি যে তুমি এখনো বেঁচে আছো। লিন ইয়ান বলে, বাট এখন এরা আর বেঁচে থাকতে পারবে না, এদেরকে আমরা শেষ করে দেবো। এভাবে তারা অনেকগুলো সৈন্যদেরকে মেরে বাড়িতে ফিরে আসে। তবে এখনো প্রবলেম রয়েছে, যদি একবার এখানে ডেমন কিং আসে তাহলে তাদের পুরো গ্রামকে জ্বালিয়ে দেবে। তারা এই বিষয়টা নিয়ে বাইরে কথা বলছে। এখানে ফ্র্যাঙ্ক আর লিন ইয়ান একা ছিল। তখনই জিয়াং এসে তার মমকে বলে, মম আমি একটি ছেলের সম্পর্কে জানতে পেরেছি, সে অনেক ভালো মার্শাল আর্টে জানে আর সে প্যালেসে থাকে, আমি তাকে বিয়ে করব। তার নাম ইয়ান লি। শুনেছি সে অনেক বেশি হ্যান্ডসাম আর ইয়াং। আর ওই নামটা শোনার পর এখানে ফ্র্যাঙ্ক সাথে লিন ইয়ান তারা দুজনেই হাসতে শুরু করে দেয়, কারণ ওরা তো জানেই ওই ছেলেটা অন্য কেউ না, ইয়ানমো।
কিন্তু জিয়াং তো আর সত্যিটা জানে না, তাই এখানে অনেক প্রশংসা করছিল, যা শুনে ফ্যাং এখানে নিজের হাসি কিছুতেই আটকিয়ে রাখতে পারে না, ও বারবার হাসতে থাকে। জিয়াং রেগে বলে যে তুমি কেন হাসছো, আমি কি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না? ফ্যাং বলে অবশ্যই বিয়ে করতে পারবে, এমনকি ওকে তোমার সাথে ভালো মানাবে, আমি ঠিক বলেছি না লিনিয়ান? লিনিয়ান বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভালোই মানাবে আমার মেয়ের সাথে তার। তখনই এখানে আসে ইয়ানমু আর বলে তোমরা কি নিয়ে কথা বলছো? ফ্যাং বলে দেখো এখানে তোমার মেয়ে একটা ছেলেকে বিয়ে করতে চাইছে, তার নাম ইয়ানলি। ইয়ানমি এবার নিজেই অনেক শকড হয়। এদিকে জিয়াং বলে ড্যাড আমি কি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না? তারা সবাই কেন এই কথাটা শোনার পর হাসছে। আর আপনি কি আমাকে তার সাথে দেখা করানোর জন্য নিয়ে যাবেন? ফ্যাং আরো হাসতে থাকে। এদিকে ইয়ানমু বলে আমি তোমাকে অবশ্যই নিয়ে যাব। তখনই ফ্যাং হেসে বলে আরে বোকা, ওই ছেলেটাই হচ্ছে তোর ড্যাড। জিয়াং চিৎকার করে বলে না এটা কিছুতেই হতে পারে না, এক দৌড়ে চলে যায়। অন্যদিকে আমরা আন্টিকে দেখি, যেখানে তো উনি একজনকে অনেক বাজেভাবে মারধর করেছে আর বলে যে তুমি এই খোঁজটা আমাকে এতদিন কেন দাওনি? ইয়ানমু ওই গ্রামে লুকিয়ে রয়েছে আর আমাকে কেউ কিনা কোনো কিছু বলেই না। মেয়েটা ভাবে এই খবরটা পেয়ে আন্টি এরকম কেন পরিবর্তন হয়েছে। পরের সিনে জানানো হয় যে পুরো গ্রামে পয়জন ছড়িয়ে পড়েছে, সবাই অসুস্থ হয়ে পড়ছে। এই সময় দেখা করতে আসে স্টেপ সিস্টার লিনিয়ানের সাথে। সে বলে আমি এইসব কিছু করেছি ডেমন কিং এর সাহায্য নিয়ে, এখন এই পুরো গ্রামকে আমি শেষ করে দেব। মানে ওইখানে অনেক বড় বড় কথা বলছে। তখন ব্রাদারের অবস্থা খারাপ হয়ে যায়। ব্রাদার বলে ডেমন কিং কাউকেই সাহায্য করে না আর তোমাকেও করবে না, তোমাকে মেরে ফেলবে। তখনই ডেমন কিং এখানে আসে, বলে তুমি একদম ঠিক কথা বলেছো। এটা বলে স্টেপ সিস্টারের গলা কেটে দেয় আর সে তো এখানেই মারা যায়। ইয়ানমু বলে এবার তুমি তোমার গুহা থেকে বের হয়েছো, তাই আমরা সবাই এখানে তোমার সাথে ফাইট করে তোমাকে শেষ করে দেব। ইয়ানমু আর ডেমন কিং তাদের দুজনের ভিতরে অনেক বেশি ফাইট হতে থাকে। দেখা যায় দুজনে একদম পুরো হাড্ডাহাড্ডি লড়াই করছে, কিন্তু ডেমন কিং এর পাওয়ার একটু বেশি আসছে এখানে। যেহেতু ইয়ানমু তার কিছুটা পাওয়ার দিয়েছে লিনিয়ানকে, এই জন্য নিজে একটু দুর্বল। এই সময় এখানে আন্টি আসে, ডেমন কিংকে খুব সহজেই মেরে ফেলে, যাকে দেখে সবাই তো অবাক হয়। ভিতরে আন্টি একা ইয়ানমুর সাথে কথা বলছে, তখন লিনিয়ান ভিতরে এসে বলে এই মেয়ে তুমি কোন গ্রাম থেকে এসেছো আর আমার হাজবেন্ডের কাছ থেকে দূরে থাক, আমার হাজবেন্ডের সাথে এত বেশি চিপকে কেন বসে রয়েছো? আন্টি বলে আমার ইয়ানমুর সাথে কথা বলার আছে। লিনিয়ান বলে জানি জানি আমার হাজবেন্ড অনেক বেশি হ্যান্ডসাম, তাই বলে তুমি কি বারবার ওর সাথে চিপকে বসে থাকবে? আমার হাজবেন্ডের কাছ থেকে দূরে থাকো, নয়তো তোমার হাড় হাড্ডি সব এক করে দেব। এখানে জিয়াংও বলে আমার ড্যাডের কাছ থেকে দূরে থাকো, নয়তো তোমার অবস্থা খারাপ করব। তখনই ইয়ানমু বলে আসলে উনি আমার আন্টি। যা শুনে লিনিয়ান তো হাসতে শুরু করে দেয় আর বলে ও আচ্ছা আন্টি, আমি এখন বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দেবেন, আমার ভুল হয়েছে। এরপরে আন্টি বলে লিনিয়ান আমাদের দুজনের কথা বলা উচিত। লিনিয়ান বলে অবশ্যই অবশ্যই। পরে এক আন্টির সাথে কথা বলতে আসে। আন্টি বলে আমি জানতে পেরেছি ইয়ানমু তার ভিতরে থাকা ইয়ানলির পাওয়ারটা কিছুটা তোমার মাঝে দিয়েছে, তবে এই পাওয়ারটা অনেক বেশি ডেঞ্জারাস, তাই তুমি এটা নিজের কাছে না রেখে আমাকে দাও। লিনিয়ান বলে আন্টি আমাকে ভাবার জন্য কয়েকদিনের সময় দিন, এরপরে আপনাকে জানাবো। পরে লিনিয়ানকে ইয়ানমুর সাথে দেখানো হয়। ইয়ানমু জানতে চায় আন্টি তোমাকে কি বলেছে। লিনিয়ান মনে মনে ভাবে আমি কি ইয়ানমুকে সবকিছু বলবো নাকি বলবো না। পরের দিন লিনিয়ান আবারও এক আন্টির সাথে কথা বলতে আসে। আন্টিকে বলে আমি ভেবেচিন্তে দেখেছি এই পাওয়ার অনেক বেশি ডেঞ্জারাস, তাই আমি আপনার ক্ষতি করতে চাই না, এই জন্য আমি এই পাওয়ারটা নিজের মাঝেই রাখবো, আপনাকে দেব না। আন্টি বলে এটা কিছুতেই হতে পারে না। লিনিয়ান বলে এখন তো নিজের আসল রূপ দেখাও, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নেই। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিনিয়ান সব কথাগুলো ইয়ানমুকে জানিয়েছে। তো ইয়ানমু আর লিনিয়ান দুজনে মিলে প্ল্যান তৈরি করে। এখন আন্টি রেগে বলে তুই আমাকে ওই পাওয়ার ভালোই ভালোই দিবি না, তাহলে আমি তোকে শেষ করে তোর ভিতর থেকে পাওয়ার নেব। লিনিয়ান বলে আমিও দেখি আমাকে আপনি কিভাবে মারেন। একটু পরে বাকিরাও এখানে আসে। আন্টি নিজের আসল রূপে আসে। আমরা বুঝতে পারি আন্টি হচ্ছে মেন ভিলেন। এতদিন ধরে শুধু ইয়ানলির পাওয়ারটা নেওয়ার জন্য ইয়ানলির সাথে ভালো ব্যবহার করেছে। তাদের পুরো টিম এখানে আসে আন্টির সাথে ফাইট করতে। ইয়ানমু জানে সে একটু পাওয়ার দিয়ে আন্টির সাথে ফাইট করতে পারবে না, তাই লিনিয়ানকে বলে তোমার ভিতরে থাকা পাওয়ার আমি আবারও আমার ভিতরে নিয়েছি, আর মনে রেখো যে আমি আজ নিজেকে স্যাক্রিফাইস করতে যাচ্ছি আন্টিকে শেষ করতে। এরপরে একসাথে তারা সবাই আন্টির উপরে অ্যাটাক করে, বাট আন্টির এতই বেশি পাওয়ার তারা সবাই দূরে ছিটকে পড়ে। শুধুমাত্র একা ইয়ানমুই দাঁড়িয়ে রয়েছে। সে আন্টিকে বলে আজ তো আমি আপনাকে শেষ করেই দেব, আর এই পাওয়ারকেও। এরপরে আন্টির হাত ধরে আন্টির ভিতরে থাকা পাওয়ার নিজের ভিতরে নিতে শুরু করে। ইয়ানমু যে কাজটা এখন করতে চলেছে, এর কারণে ইয়ানমু আর আন্টি তারা দুজনে এখানে একেবারে মারা যাবে। লিনিয়ান ওকে এমনটি করতে মানা করে। ইয়ানমু বলে আমাকে ক্ষমা করে দিও, বাট আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর আমি সবাইকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছি। এইদিকে সবাই কান্না করতে থাকে। লিনিয়ান একটু বেশি কান্না করছিল। দেখতে দেখতেই তারা দুজনে এখানে ব্লাস্ট হয়ে উধাও হয়ে যায়। এর সাথে বাকিরাও এখানে অজ্ঞান হয়ে পড়ে যায়।
এরপরে 3 বছর পার হয়, আমরা লিনিয়ানকে দেখি একা একা বসে রয়েছে। আর এই 3 বছর তারা সবাই কিন্তু একসাথেই থাকছে, মানে লিন এখানে রয়েছে। টিস করে লিনিয়ানকে বলে, তুমি তোমার হাজবেন্ডকে মিস করছো? আমি জানি। লিনিয়ান রেগে তখন ঝাড়ু নিয়ে ওর পিছনে দৌড়াতে শুরু করে। তখনই পিছন থেকে কেউ একজন বলে, আমি আবারও আমার বাড়ি হারিয়ে ফেলেছি, আমি কি এখানে থাকতে পারবো? লিনিয়ান তো অবাক হয়ে যায় ইয়ান মুকে এখানে দেখে, এমনকি জিয়াংও অনেক খুশি হয় তার ড্যাডকে এখানে দেখে। লিনিয়ানের বিশ্বাসই হচ্ছে না ইয়ানমু ফিরে এসেছে। ইয়ানমু বলে, আমি কিভাবে মারা যেতে পারি? আমার ভিতরে ইয়ান লির পাওয়ার রয়েছে, শুধুমাত্র আমার কয়েক বছর সময় লেগেছে নিজেকে পুরোপুরি সুস্থ করে তুলতে। লিনিয়ান অনেক বেশি কান্না করতে থাকে যে ফাইনালি ইয়ানমু ওর কাছে ফিরে এসেছে। এই সময় ফ্যাং আর লিমু এখানে আসে। ফ্যাংয়ের হাতে থাকা ওয়াইনের বোতল নিচে পড়ে যায়। ইয়ানমুকে দেখে দৌড়ে এসে ইয়ানমুকে জড়িয়ে ধরে বলে, বন্ধু তুই ফিরে এসেছিস, আমি তো তোকে অনেক বেশি মিস করেছি। কারণ তুই চলে যাওয়ার পর থেকে আমি আর কারোর সাথে ফাইট করার জন্য সঙ্গী পাচ্ছিলাম না। আর এখন সময় নষ্ট করার একদমই দরকার নেই, তাড়াতাড়ি তোমরা দুজনে বিয়ে করে নাও। এতে ইয়ানমু আর লিনিয়ান বলে, হ্যাঁ এখন আমরা তাড়াতাড়ি বিয়ে করে নেব। রাতের সিন দেখানো হয়। লিনিয়ান বলে, আজ চাঁদ একটু বেশি সুন্দর দেখা যাচ্ছে। সুন্দর তো দেখা যাবে, কারণ এর নিচে যে এখানে তিনটা কাপলস বসে রয়েছে। এক হচ্ছে লিনিয়ান আর ইয়ানমু, দ্বিতীয় হচ্ছে জিয়াং আর লিন, 3 নাম্বার হচ্ছে ফ্যাং আর লিমু। তিনটা কাপলসের সুন্দর একটি এন্ডিং এর সাথে আজকের ড্রামাটা শেষ হয়। তোমাদের কাছে আজকের এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। এরকমই আরো ড্রামাগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বাই বাই।